শেখ হাসিনা সরকারের শেষ ৬ বছরে পাঠ্য বই ছাপাতে ১,৫০০ কোটি টাকা লুটপাট। শ্বেতপত্রে আসেনি দুর্নীতির ছিটে ফোটাও, ব্যস্ততা শেষে তদন্তের আশ্বাস এনসিটিবির। আমদানি মূল্যের ৫ গুণ পর্যন্ত বেশি দামে কীটনাশক বিক্রিতে চড়া শাকসবজির বাজার। কৃষক ও ভোক্তাকে জিম্মি করে ব্যবসা করছেন আমদানিকারকরা, বলছেন কৃষি অর্থনীতিবিদরা। রাতারাতি বড়লোক হওয়ার ফাঁদে পড়ে নিঃস্ব শত শত বিনিয়োগকারী। মাদারীপুর থেকে কোটি কোটি টাকা নিয়ে লাপাত্তা প্রতারক, ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের। নদীর পাশের ভাটা থেকে মাটি ইট পরিবহনে কাটা হলো বেড়িবাঁধ। রাস্তা হারিয়ে বিপাকে বাসিন্দারা। অভিযোগের তীর টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের ২ নেতার বিরুদ্ধে। ভোরের সময়ের সঙ্গে আছি আমি ফারজান আলিনা। শেখ হাসিনা সরকারের শেষ ৬ বছরে বিনামূল্যের পাঠ্য বই ছাপাতে ১,৫০০ কোটি টাকা লুটপাট হলেও শ্বেতপত্রে আসেনি দুর্নীতির ছিটে ফোটাও। লুটপাটের কারণে শিক্ষার্থীদের মানহীন বই পড়তে হয় বলে অভিযোগ করেছে খোদ পাঠ্যপুস্তক মুদ্রক ও বিপণন সমিতি। শিক্ষা গবেষকরা বলছেন, দুর্নীতিতে জড়িত বোর্ড কর্মকর্তারাই শ্বেতপত্র রচনার দায়িত্ব পাওয়ায় উঠে আসেনি প্রকৃত চিত্র। বই ছাপানোর ব্যস্ততা শেষে দুর্নীতির বিষয়ে বিস্তারিত তদন্ত করার কথা জানিয়েছে এনসিটিবি। শাকির আহমদের রিপোর্টে বিস্তারিত। ২০১০ সাল থেকে প্রাথমিকের পাশাপাশি মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরাও বিনামূল্যের পাঠ্য বই পাচ্ছে। তবে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবির বেঁধে দেয়া মানের তোয়াক্কা না করেই নিম্নমানের কাগজে ছাপানো হয় বই। সিন্ডিকেট লুটে নেয় কোটি কোটি টাকা। শুধু ২০২৩ সালেই বই ছাপানোর কাজে ২৬৭ কোটি টাকার অনিয়ম পেয়েছে মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক কার্যালয়ের অধীন শিক্ষা অডিট অধিদপ্তর। ২০১৮ সাল থেকে ৬ বছরে লুটপাট হয়েছে ১,৫০০ কোটি টাকা। সম্প্রতি প্রকাশিত শ্বেতপত্রে রহস্যজনকভাবে বই ছাপানোর কাজের এই অনিয়মের কোনো তথ্য নেই। টাকার অঙ্ক তো দূরের কথা, এড়িয়ে যাওয়া হয়েছে বই ছাপানোর দুর্নীতির খাতগুলোও। বিশেষজ্ঞরা বলছেন, দুর্নীতিতে জড়িত বোর্ড কর্তারাই শ্বেতপত্র রচনার দায়িত্ব পাওয়ায় আড়ালেই থেকে গেছে হরিলুটের চিত্র। যারা কাজটি করেছে সেই প্রতিষ্ঠানে যদি তাদের বিরুদ্ধে শ্বেতপত্র লেখে, তারা কি তাদের দুর্নীতির কথা কখনো বর্ণনা করবে? এটা তো আমরা সাধারণ মানুষও বুঝে। শ্বেতপত্র যদি লিখতে হয় তাহলে সেখানে তৃতীয় পক্ষের মাধ্যমে যদি কোনো একটা কমিশন বা তৃতীয় কোনো পক্ষের মাধ্যমে কাজটি করানো যায়, তাহলে নিরপেক্ষতা এবং প্রকৃত ঘটনা বেড়ে আসার সম্ভাবনা অনেক বেশি থাকতো। কিছু বোর্ড কর্মকর্তা ও অসাধু ব্যবসায়ীদের এই লুটপাটের কারণেই বছরের পর বছর মানহীন পাঠ্য বই পড়তে হচ্ছে শিক্ষার্থীদের। এমন অভিযোগ খোদ পাঠ্যপুস্তক মুদ্রক ও বিপণন সমিতির সভাপতির। যে পরিমাণ টাকা ইনভেস্ট হয় এর একটা বড় অংশ এখানে দুর্নীতি হয়ে যায়। ১২০০ কোটি থেকে ৪০০ কোটি ইয়ে হয়ে যায়, 25% চলে গেল। তার চেয়ে বড় জিনিস হইল আমাদের যে নতুন প্রজন্ম গড়ে উঠবে তাদেরকে আমি কি দিচ্ছি? তাদের সাথে প্রতারণা করছি, ওরা প্রতারিত হচ্ছে। চলমান বই ছাপার কাজ শেষ হলে এ খাতে বিগত সরকারের আমলের দুর্নীতির বিষয়ে অধিকতর তদন্তের কথা জানিয়েছে এনসিটিবি। বই পুস্তক ছাপানো নিয়ে বেশি ব্যস্ত থাকার কারণে ওই বিষয়ে আমরা এই মুহূর্তে তেমন কোনো কাজ করতে পারছি না। আমরা দ্রুতই কোন খাতে কতটুকু খরচ হয়েছে এবং সেখানে কতটুকু খরচ অপব্যয় হিসেবে হয়েছে এটা আমরা তখন বের করার চেষ্টা করব। আর বোর্ডের কোনো কর্মকর্তা দুর্নীতিতে জড়িত হলে ছাড় পাবে না বলেও হুঁশিয়ারি দেন চেয়ারম্যান। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। বাজারে শাকসবজি কিনতে যখন ফাঁকা হচ্ছে ভোক্তার পকেট, তখন এসব পণ্য উৎপাদনে দরকারি বালাইনাশক বিক্রি করে পকেট ভরছেন ডিলার ও আমদানিকারকরা। আমদানি মূল্যের চেয়ে ৩ থেকে ৫ গুণ বেশি দামে কৃষকের কাছে বিক্রি হচ্ছে কীটনাশক। এমন তুঘলকি কাণ্ডের চিত্রই উঠে এসেছে সময় সংবাদের অনুসন্ধানে, যা বাড়িয়ে দিচ্ছে পণ্য মূল্য। কৃষি অর্থনীতিবিদরা বলছেন, সরকারের উদাসীনতার কারণেই কৃষক ও ভোক্তাকে জিম্মি করে ইচ্ছে মতো ব্যবসা করছেন বালাইনাশক আমদানিকারকরা। ধামরাই ও মানিকগঞ্জ ঘুরে রিপোর্ট করেছেন ফরহাদুর রহমান। বাজার তো নিয়ন্ত্রণের বাইরে। বাজারের অবস্থা বলতে গেলে তো কষ্ট লাগে। পেঁয়াজের কাঁচার দাম বেশি, তার মরিচের দাম বেশি, বলে তো অনেক বেশি দাম, সবকিছুর দামই বেশি। নিত্যপণ্যের বাজারে ভোক্তার এমন নাজেহাল দশার দায় কার? মধ্যস্বত্বভোগী ছাড়া আর কি বাড়িয়ে দিচ্ছে পণ্যমূল্য?
এই প্রশ্নের উত্তর খুঁজতে কৃষকের কাছে সময় সংবাদ। ধামরাইয়ের কৃষক আব্দুর রশিদ, তার দাবি উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় টিকে থাকা দায়। এক প্যাকেট দানা কিনতে লাগে 1000 টাকা, 800 টাকা, 900 টাকা, 700 টাকা। দেখা যায় 1 সিট বীজ দিলে 1500, 800, 900 করে টাকা। ম্যাক্সিমাম খেতে যে খরচ ওই লাভে নাই। উৎপাদন খরচ বাড়ছে কিভাবে, সেই প্রশ্নের উত্তর মেলানোর চেষ্টা করছেন মানিকগঞ্জের মাদ্রাসা শিক্ষক রিয়াদুল ইসলামও। 15 থেকে 20 বিঘা জমিতে আবাদ করতে যিনি 40 থেকে 50 হাজার টাকার কীটনাশক কেনেন বছরে। তার সন্দেহ, বালাইনাশক কেনাবেচা হচ্ছে অযৌক্তিক দামে। কীটনাশকটা যে কোম্পানি বানাইতেছে তার কত টাকা খরচ হচ্ছে এবং ভোক্তা পর্যায়ে আমি কত টাকা কিনতেছি, এই বিষয়টা সরকারের আমি তদারকি করার জন্য বিনয়ের সাথে এবং করজোড়ে আবেদন জানাচ্ছি আপনাদের। কি মনে হয় ওনারা বেশি নেয়? অবশ্যই আমি মনে করতেছি। রোগমুক্ত ফসল আর ভালো ফলনের আশায় কীটনাশকের উপর ভরসা করেন কৃষকেরা, কিন্তু বছর বছর সেই কীটনাশকের উচ্চ মূল্য প্রথমে চিন্তার ভাঁজ ফেলেন এসব কৃষকের কপালে, পরে যার চূড়ান্ত মাসুল গুনতে হয় ভোক্তাদের। প্রশ্ন উঠেছে, কি দামে আমদানি করা হচ্ছে এসব কীটনাশক আর কতটা যৌক্তিক দামে বিক্রি করা হচ্ছে। ডিলারের কাছে পাওয়া একটি কোম্পানির ইনভয়েসে দেখা যাচ্ছে 400 গ্রাম ওজনের 1 কার্টন বালাইনাশক ডিলার কেনেন 640 টাকায়, যার বিক্রয় মূল্য 2140 টাকা। আর এনবিআর এর তথ্য, এর আমদানি খরচ 418 টাকা। 696 টাকায় আমদানি করা আরেকটি বালাইনাশকের কেজির প্রতি খুচরা মূল্য নির্ধারণ করা হয়েছে 3240 টাকা। যদিও ডিলারদের দাবি কৃষকের কাছে বিক্রি করেন অনেক কম দামে। এমআরপি যাই দেওয়া থাক, আমরা ওইভাবেই করি না। এমআরপি ধরে যদি বেশি তাহলে কৃষকের কাছে অনেক টাকা নেওয়া। রেট তো আছে 54 টাকা, এটা আমার বিক্রি করতে হয় 20 টাকা। অন্য কোম্পানির ঘাড়ে দায় চাপিয়ে আমদানি খরচ আর খুচরা মূল্যের এমন আকাশ পাতাল পার্থক্যের ব্যাখ্যা দিলেন ওই আমদানিকারক। কনভেনশনাল যে প্রচারটা আমরা সবাই প্রসেসকে ফলো করি। যেমন ধরেন একটি নতুন একটা প্রোডাক্ট কেউ যদি বাজারে ইন্ট্রোডিউস করে, লঞ্চিং করে, তাহলে সে দেখে এই প্রোডাক্ট কারা কারা বিক্রি করছে, তাদের প্রোডাক্টে কপি করে, হয়তো 1 টাকা কম 1 টাকা বেশি, এটা হচ্ছে প্রথা। কৃষি অর্থনীতিবিদরা বলছেন, কৃষি খাতে সরকারের উদাসীনতার সুযোগ নিচ্ছে অসাধু ব্যবসায়ীরা। কৃষক ও ভোক্তাকে রক্ষা করতে দরকার একটি বিশেষ কমিশন। কৃষি পণ্যের দাম নির্ধারণ করার জন্য একটা জাতীয় কমিটি থাকে, তাকে বলা হয় এসিসি। এইটা নাই। বর্তমানে উপদেষ্টা কমিটি তো 10টা কমিশন করছে, কিন্তু কোনো কৃষি কমিশন করে নাই। এগুলি তো কৃষির প্রতি অবহেলা। কৃষি এই সুযোগটাই পাবলিক বা ব্যবসায়ীরা নেয়। অযৌক্তিকভাবে বেড়ে যাওয়া উৎপাদন খরচ নিয়ন্ত্রণ করতে না পারলে যৌক্তিকভাবে পণ্যমূল্য নিয়ন্ত্রণ করা সম্ভব নয় বলেও দাবি কৃষি অর্থনীতিবিদের। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশের সম্পদের দিকে অনেকের লোভনীয় দৃষ্টি আছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার এক কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, সার্বভৌমত্ব রক্ষায় সংগ্রাম চালিয়ে যেতে হবে। এদিকে দলটির মহাসচিব বলেছেন, সব দলের সাথে আলোচনা করে নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে হবে। রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা নিয়ে নরসিংদী, মানিকগঞ্জ ও মুন্সিগঞ্জ জেলার কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, বাংলাদেশের সম্পদের দিকে অনেকেই লোভনীয় দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে। এই দেশের অর্থ সম্পদ, এই দেশের প্রাকৃতিক সম্পদ অনেকে লোভ দৃষ্টিতে তাকিয়ে থাকে। এটি গণতন্ত্রের পক্ষের যুদ্ধ, এটি স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষের যুদ্ধ। এই যুদ্ধে যদি জয়ী থাকতে হয়, অনবরত আমাদেরকে সংগ্রাম চালিয়ে যেতে হবে। এখন সংগ্রাম দেশের স্বাধীনতা রক্ষার সংগ্রাম, সার্বভৌমত্ব রক্ষার সংগ্রাম, একই সাথে দেশ গড়ার সংগ্রাম শুরু হয়েছে। তিনি আরো বলেন, দেশ ও বিএনপির বিরুদ্ধেও ষড়যন্ত্র চলছে। এদিকে সকালে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নির্বাচনের সময়সীমা নিয়ে প্রধান উপদেষ্টা ও প্রেস সচিবের বক্তব্য পরস্পর বিরোধী। সব দলের সঙ্গে কথা বলে নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করার দাবি জানান বিএনপি মহাসচিব। ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচনের সম্ভাব্য সময়সীমা 2025 সালের শেষ অথবা 2026 সালের প্রথম অংশ অনুষ্ঠানের কথা বলেন, যা একেবারেই অস্পষ্ট। অথচ তার প্রেস সচিব বলেন 2026 সালের জুন মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে, যা পরস্পর বিরোধী। এই ধরনের পরস্পর বিরোধী বক্তব্য আরও বিভ্রান্তি সৃষ্টি করবে। যেহেতু নির্বাচন কমিশন গঠিত হয়ে গেছে, সেহেতু নির্বাচন অনুষ্ঠানের বিলম্বের প্রয়োজন নেই। ওই সংবাদ সম্মেলনে সংবিধানের ৫ম সংশোধনী আংশিক বাতিল ইস্যুতেও নিজেদের অবস্থান তুলে ধরে বিএনপি। মাননীয় আদালত সংসদের উপরে এই জন্যই ছেড়ে দিয়েছেন যে ওখানে কিছু রাজনৈতিক সিদ্ধান্তের বিষয় আছে বলে আদালত হয়তো মনে করেছে। নির্বাচন নিয়ে কোনো বিভ্রান্তি চায় না রাজনৈতিক দলগুলো, এমন মন্তব্য করেন দলটির নেতারা।
নির্বাচিত সংসদের মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। পিলখানা হত্যাকাণ্ডে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৫৮ জনকে আসামি করে ট্রাইব্যুনালে অভিযোগ জমা দিয়েছেন শহীদ সেনা কর্মকর্তার স্বজনরা। আসামিদের মধ্যে আছেন সাবেক সেনাপ্রধান মইনুল আহমেদ এবং গোয়েন্দা সংস্থাগুলোর তৎকালীন প্রধানরাও। অভিযোগকারীরা বলছেন, সঠিক তদন্ত হলে হত্যাকাণ্ডের নেপথ্যের কারণ ও কুশীলবদের মুখোশ উন্মোচিত হবে। তৎকালীন বিডিআর সদর দপ্তর পিলখানায় বর্বরচিত হত্যাকাণ্ডের নেপথ্যের কারণ কি, কুশীলবী বা কারা? ১৫ বছরেও মেলেনি এর জবাব। নিহত ৫৭ সেনা কর্মকর্তার পরিবার এবার তাই দ্বারস্থ হলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের। শহীদ পরিবারের সদস্যদের অভিযোগ, হত্যাকাণ্ডের নেপথ্যে ছিল দেশি বিদেশি শক্তি, ইন্ধন ছিল আওয়ামী লীগ সরকারের। পরিকল্পিত হত্যাকাণ্ডই বলবেন, হত্যাকাণ্ডই যেন হেডলাইন হয়, এটা আমার জোর দাবি। আমি জানি না আমার হাজবেন্ডের লাশটা কোথায় গেল এবং কি করা হলো তার লাশের সাথে। আমাকে একটা মিথ্যা কবর দেওয়া হয়েছে, আর আমি যতবারই এটার জন্য প্রতিক্রিয়া জানিয়েছি আমাকে বলা হয়েছে আমার হাজবেন্ডকে দেশদ্রোহী করা হবে। আমরা বিশ্বাস করি যে আমরা এটা বিচার পাবো এবং সেই ষড়যন্ত্রকারীদেরকে সবাই দেখতে পাবেন, আমরা দেখতে পাবো, সবার সম্মুখে তাদেরকে নিয়ে আসা হোক। কোনো শক্তি কুশীলবদের বিচার ঠেকাতে পারবে না বলেও হুঁশিয়ারি দেন শহীদ সেনা পরিবারের সদস্যরা। আইন পড়েছি একমাত্র একটা কারণেই, যে আমাদের বাবার বিচার আমরা চাই এবং আমাদের বাবার বিচার করে ছাড়বো। বিশ্বাস আমরা বিজয় হব ইনশাল্লাহ, আর কোনো ষড়যন্ত্রকারী আমাদের থামায় রাখতে পারবে না ইনশাল্লাহ। বৃহস্পতিবার পিলখানা হত্যায় জড়িত থাকার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তৎকালীন সেনাপ্রধান মইনুল আহমেদ সহ ৫৮ জনকে আসামি করা হয়েছে। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার নিরাপত্তা উপদেষ্টা তারিক সিদ্দিকী, তৎকালীন আইনমন্ত্রী সহ তৎকালীন ইন্টেলিজেন্সের যারা প্রধানগণ ছিলেন, দায়িত্বরত ছিলেন, সেনাপ্রধান ছিলেন, তারা এখানে আসামি হিসেবে। পিলখানা ট্র্যাজেডি তদন্তে সরকার কমিশন গঠন করলে জড়িতদের মুখোশ উন্মোচিত হবে বলেও মনে করেন শহীদ পরিবারের সদস্যরা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। গণহত্যা ধামাচাপা দিতেই শেখ হাসিনার নির্দেশে বন্ধ করা হয়েছিল ইন্টারনেট। সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে তদন্ত সংস্থার জিজ্ঞাসাবাদের পর জানালেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। এদিকে বৃহস্পতিবার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান সহ ৮ জনকে। এর মধ্যে মামুন সহ ৩ জনকে একদিন করে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল। ১৬ জুলাই থেকে ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনে নির্বিচারে গুলি ছোড়ে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। আন্দোলনকারীদের দমাতে মাঠে ছিল আওয়ামী লীগ, ছাত্রলীগের ক্যাডাররা। ঠিক তখন হুটহাট করে চলে যেত ইন্টারনেট। এ নিয়ে এক এক সময় এক এক কথা বলতেন তৎকালীন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। 18 ডিসেম্বর জুলাই আগস্টের গণহত্যার মামলায় পলককে জিজ্ঞাসাবাদ করে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। সেখানেই পলক স্বীকার করেন শেখ হাসিনা স্বয়ং ইন্টারনেট বন্ধ করতে বলেছিলেন। এ সংক্রান্ত একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের কথোপকথনও হাতে এসেছে তদন্ত সংস্থার। প্রধানমন্ত্রীর কাছ থেকে নির্দেশনা আসার পরে তথ্য প্রতিমন্ত্রী নির্দেশ দিয়ে আইআইজি ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে, এই গেটওয়েদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়। সেই গ্রুপে সরাসরি নির্দেশ দেওয়া হয় ইমিডিয়েটলি ইন্টারনেট শাটডাউন করো, এবং তাদেরকে এটা এনশিওর করতে বলা হয় যে করার পরে আবার জানাও যে ইট ইজ ডান। বৃহস্পতিবার ট্রাইব্যুনালে হাজির করা হয় সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুন, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান সহ ৮ জনকে। এর মধ্যে মামুন সহ ৩ জনকে একদিন করে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন বিশেষ ট্রাইব্যুনাল। মামলার পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে ২০ ফেব্রুয়ারি। অন্য মামলায় অনেক আসামি জেলে থাকলেও তাদের কেন ট্রাইব্যুনালের মামলায় গ্রেফতার দেখানো হচ্ছে না তার ব্যাখ্যাও দেন চিফ প্রসিকিউটর। আমরা যদি হাজার হাজার আসামিকে আমাদের আওতাভুক্ত করি, তাহলে মূলত যাদের নেতৃত্বে এই গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধ হয়েছে তাদের বিচার কার্য বিঘ্নিত হবে। এদিকে ট্রাইব্যুনালে যারা জুলাই আগস্ট গণহত্যা নিয়ে সাক্ষ্য দেবেন তাদের নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের আহ্বান জানিয়েছেন চিফ প্রসিকিউটর। অন্যথায় ট্রাইব্যুনালের মাধ্যমে নেওয়া হবে আইনি পদক্ষেপ। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। চলচ্চিত্র দেখে রোমাঞ্চের নেশায় বুঁদ হয়ে ডাকাতির চেষ্টা করে ৩ কিশোর তরুণ। প্রায় ৩ ঘন্টা পর কেরানীগঞ্জে রূপালী ব্যাংকের একটি শাখায় জিম্মি ঘটনার অবসান হয়। আটক ৩ জনের কাছ থেকে উদ্ধার করা হয় ১৮ লাখ টাকা ও ৪টি খেলনা পিস্তল।
জিম্মি থাকা কর্মকর্তা কর্মচারীদেরও নিরাপদে বের করে আনা হয়। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ঘটনার শুরু বৃহস্পতিবার দুপুরের দিকে। ঢাকার কেরানীগঞ্জের চুনকটিয়ার রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখার ভেতরে গ্রাহক সেজে হঠাৎই ঢুকে পড়ে 3 ডাকাত। অস্ত্র উঁচিয়ে ভয় দেখানোয় ঘটনা আঁচ করতে পেরে স্থানীয় জনতা ব্যাংকের দরজা বন্ধ করে দেয়। খবর দেওয়া হয় আইন শৃঙ্খলা বাহিনীকে। খবর পেয়ে পুলিশ ও র্যাবের একাধিক দল পুরো ব্যাংক ঘিরে ফেলে। ঘটনাস্থলে যায় সেনাবাহিনীও। জানতে পারি যে কিছু ডাকাত আছে ভিতরে, কেউ কারো ধারণা 7 জন, কারো ধারণা 8 জন, কারো ধারণা 12 জন, এরকম লোক ব্যাংকের সাথে সাথে রড মতলে চিল্লা ফেলে এলাকার লোকজন ভিড় জমায়। নিচে কেসি গেটা ছিল ব্যাংকের নিচে, ওইটা যে তালা মেরে দিয়েছিল। যথারীতি টাকা পয়সা ঠিক গুনে টুনে আমরা ঠিক পেয়েছি। এখন রবিবার থেকে আপনাদের প্রতি আকুল আবেদন থাকবে, আপনারা কোনো ভয়ভীতি পাবেন না, রবিবার থেকে নিয়মিতভাবে লেনদেন করবেন। আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে ব্যাংকের ভেতরে থাকা 10 কর্মকর্তা কর্মচারীকে জিম্মি করে 15 লাখ টাকা মুক্তিপণ ও নিরাপদে প্রস্থানের দাবি করা হয়। তবে আইন শৃঙ্খলা বাহিনী আত্মসমর্পণের প্রস্তাব দেয়। প্রায় 3.5 ঘন্টার টানটান উত্তেজনার পর ভেতরে থাকা 3 জন আত্মসমর্পণ করে যৌথ বাহিনীর কাছে। জমা দেয় সঙ্গে থাকা 4টি অস্ত্র। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় নিরাপদে বের করা হয় ব্যাংকের ভেতরে থাকা কর্মকর্তা ও কর্মচারীদের। সাড়া দিয়েছে তারা, আমাদের নেগোসিয়েশনের ফলে এই নাটকের অবসান ঘটেছে। অস্ত্রগুলো পরীক্ষা করে দেখা যায় সবগুলোই খেলনা পিস্তল। ডাকাতদের সঙ্গে থাকা ব্যাগ থেকে উদ্ধার করা হয় 18 লাখ টাকা। 3 ডাকাতের 2 জনের বয়সই 18 বছরের নিচে। জিজ্ঞাসাবাদের সামনে আসে পুরো ঘটনা। একজনের বয়স 22 বছর, ও একটু ম্যাচিউর, আর বাকি 2 জনের 16 বছর। তো ওদেরকে আসলে একদম অপরাধী একবারে ফাইনালি বলা ক্ষেত্রে আমাদের জায়গা থেকে আমার মনে হচ্ছে যে তারা কোনোভাবে মিসগাইডেড। আমরা ওইটা নিয়ে খুঁটিয়ে দেখছি। সংবাদ সম্মেলনে পুলিশ জানিয়েছে চলচ্চিত্র দেখে রোমাঞ্চের নেশায় তারা এই ডাকাতি করে। শখ ছিল আইফোন কেনা। যতক্ষণ ওদের সাথে কথা বললাম তাতে মনে হয়েছে ওরা বিভিন্ন মুভি এই সমস্ত দেখা বা ভিডিও দেখা, এগুলোর উপরে ভিত্তি করে ওরা একটা অ্যাডভেঞ্চার হিসাবে নিতে গিয়েছে। ডাকাতির পেছনে অন্য কারো প্ররোচনা আছে কিনা খতিয়ে দেখছে পুলিশ। সাইফুল রুদ্র, সময় সংবাদ, কেরানীগঞ্জ, ঢাকা। ইজতেমাকে কেন্দ্র করে তাবলিগ জামায়াতের 2 পক্ষের মধ্যে বিরাজ করছে চরম উত্তেজনা। বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলন করে তাবলিগ জামায়াতের জুবায়েরপন্থীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, সাতপন্থীরা ইজতেমা করতে চাইলে কঠোরভাবে প্রতিহত করা হবে। অপরদিকে সাতপন্থীরা সংবাদ সম্মেলন করে জুবায়েরপন্থীদের প্রোপাগান্ডা ছড়ানোর অভিযোগ তোলেন। তবে ইজতেমাকে কেন্দ্র করে কোনো সহিংসতাকে ছাড় না দেওয়ার ঘোষণা পুলিশের। বিশ্ব ইজতেমাকে কেন্দ্র করে সংঘর্ষে একাধিক প্রাণহানির পর বুধবারও সারা দেশে বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছে সাদ ও জুবায়েরপন্থী মুসল্লিরা। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার আলেখারচর এলাকায় অবরোধ করে বিক্ষোভ করে জুবায়েরপন্থীরা। পরে তারা বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে যান। টঙ্গী ইজতেমা ময়দানে হামলা ও হত্যার ঘটনায় দোষীদের বিচার দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন তারা। একই দাবিতে নেত্রকোনা ঠাকুরগাঁয়েও বিক্ষোভ করেন তাবলিগ জামাতের অনুসারীরা। বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে জুবায়েরপন্থীরা জানান, গতকালের সংঘর্ষে তাদের 3 জন সাথী মারা গেছেন। এই ঘটনায় হত্যা মামলা করা হবে বলে জানানো হয়। রাষ্ট্রীয় সিদ্ধান্তকে যারা বারবার বৃদ্ধাঙ্গুলি দেখায়, প্রশাসনের সিদ্ধান্তকে যারা বারবার অবমাননা করছে, তারা কিভাবে ইজতেমা করবে? ইজতেমা তো ইনশাল্লাহ হবে, এবং ইনশাল্লাহ ইজতেমা আমাদেরই হবে জানুয়ারি 31, ফেব্রুয়ারি 1-2 ইনশাআল্লাহ। এদিকে বিকেলে মিরপুরের একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন করে হামলার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত করে বিচার নিশ্চিতের দাবি জানান মাওলানা সাদপন্থীরা। তাবলিগ জামাতের অভ্যন্তরীণ বিষয়ে রাজনৈতিক হস্তক্ষেপ ও মাদ্রাসার ছাত্রদের ব্যবহার করে সংঘাত সৃষ্টি করা হচ্ছে। মামুনুল হক ও তার অনুসারীরা মিথ্যা অপপ্রচার ও হুমকি দিয়ে তাবলিগের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করছেন। ইজতেমা মাঠকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে কড়া নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে ঢাকা মহানগর পুলিশ। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত ফোর্স। আব্দুল্লাহপুর, কামারপাড়া, উত্তরা সেক্টর 10, তুরাগ নদের দক্ষিণ পশ্চিম অঞ্চলে ইতিমধ্যে যে কোনো প্রকার সভা সমাবেশ, মিছিল, গণজমায়েত, বিক্ষোভ বা শোভাযাত্রা নিষিদ্ধ করা হয়েছে, এবং এখানে যে কেউ যদি কোনো রকম আইন শৃঙ্খলা পরিস্থিতি বিনষ্ট করার চেষ্টা করে তবে ডিএমপি কঠোর হস্তে সেটা দমন করবে। জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা জারির পর টঙ্গীর ইজতেমা ময়দানের নিয়ন্ত্রণ নিয়েছেন আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইজতেমা ময়দান সহ আশপাশের 3 কিলোমিটার এলাকায় 144 ধারা জারি রয়েছে। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা।
অচিরেই কেটে যাবে ইজতেমা ময়দানে সমাবেশ করার নিষেধাজ্ঞা। ইজতেমাও হবে যথাসময়ে। বৃহস্পতিবার দুপুরে মুন্সিগঞ্জে এক অনুষ্ঠানে একথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বলেন, ইজতেমা ঘিরে সহিংসতাকারীদের ছাড় দেয়া হবে না। নিষেধাজ্ঞা খুব তাড়াতাড়ি কেটে যাবে। আপনি জানেন এখন পরিস্থিতি মোটামুটি নর্মাল হয়ে গেছে। বিশ্ব ইজতেমার যে ডেট আছে জুবায়েরপন্থীতে ওইটা ওই ডেটই আমি আশা করবো যে ওই ডেটে হয়ে যাবে। আল্লাহ দিলে কোনো অসুবিধা হবে না। এখানে আমাদের পজিশন হলো যারা অপরাধ করছে তারা অপরাধীরা শাস্তির আওতায় আসতেই হবে। তার ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। নদীর পাশে ইটভাটা, পানিপথে মাটি ও ইট পরিবহনের জন্য কেটে ফেলা হয়েছে বেড়িবাঁধ। বাঁধের পাশের বাসিন্দাদের চলাচলে নেই কোনো রাস্তা। অভিযোগ উঠেছে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সহ সভাপতির প্রভাব খাটিয়ে কেটে ফেলা হয়েছে বাঁধের 3টি পয়েন্ট। আওয়ামী লীগ সরকার পরিবর্তনের পর বাঁধ মেরামতের আশ্বাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এইচ.এম. মানিকের ছবিতে জয়ন্ত শিরালির রিপোর্ট। মধুমতির বাঁধ কেটে মাটি আনা হচ্ছে ইটভাটায়। গোপালগঞ্জে তারাইল পাচুড়িয়া বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পের আওতায় নির্মাণ করা হয় এই বেড়িবাঁধ। তবে টুঙ্গিপাড়ার চর গহরডাঙ্গা এলাকায় মধুমতি নদীর তীরে বাঁধের 3টি স্থানে কেটে ভাটায় নেওয়া হচ্ছে মাটি। নিয়মিত ইট পরিবহনের কারণে হুমকিতে বাঁধ। অভিযোগ উঠেছে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ বাবুল শেখ ও সহসভাপতি মোহাম্মদ ইলিয়াস হোসেনের মালিকানাধীন ইটভাটায় নদীপথে মাটি ও ইট পরিবহন করতে কেটে ফেলা হয়েছে বাঁধ। এমনকি বাঁধের পাশের বাসিন্দাদেরও দেওয়া হচ্ছে না চলাচলের কোনো রাস্তা। বাটার সামনে কেটে ফেলছে, যার কারণে পানির সময় আমাদের ঘরের ভিতরে পানি ঢুকে যায়। গাছ দিয়ে বাড়তে পারিনি, আমাদের রাস্তা ছিল বাটাওয়ালারা এই যে রাস্তার উপর মাটি কেটে ডেয়ে থুয়ে দিচ্ছে। আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে অভিযুক্ত 2 নেতা কেটে ফেলা বাঁধ মেরামতের উদ্যোগ নেওয়ার আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। যদি ব্যক্তিগতভাবে কেউ কেটে থাকে, তার যদি কোনো তথ্য উপাধি আমরা পাই, তাহলে তো আইনানুগ আমরা ব্যবস্থা নেব। প্রায় 190 কোটি টাকা ব্যয়ে তারাইল পাচুড়িয়া বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পের আওতায় 15 কিলোমিটার বাঁধের নির্মাণ কাজ শেষ হয় 2016 সালে। জয়ন্ত শিরালি, সময় সংবাদ, গোপালগঞ্জ। মানিকগঞ্জে 3 ফসলি জমি নষ্ট করে গড়ে উঠেছে ইটভাটা, পোড়ানো হচ্ছে কাঠ। ফসল নষ্ট হওয়ায় ক্ষতির মুখে কৃষকরা। ইটভাটার ধোঁয়ায় অতিষ্ঠ গ্রামবাসী। তবে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসন বলছে অবৈধ ইটভাটার বিরুদ্ধে নিয়মিত চলছে অভিযান। রমজান আলীর ক্যামেরায় মোহাম্মদ ইউসুফ আলীর রিপোর্ট। 3 ফসলি জমির মাঝে গড়ে তোলা হয়েছে ইটভাটা, সেখানে আবার পোড়ানো হচ্ছে কাঠ। বিপর্যয়ের মুখে পরিবেশ। মানিকগঞ্জের ঘিওর, দৌতরা, শিবপুর সহ জেলার বেশিরভাগ ইটভাটার অবস্থা এমন। ফসল নষ্ট হয় ক্ষতির মুখে কৃষক। কাঠ পোড়ানো নিষিদ্ধ হলেও নানা অজুহাত ইটভাটা কর্তৃপক্ষের। অল্প কিছু হালকা করে লাকড়ি পোড়াইছি আর কি, তাছাড়া এমনি সবসময় আমরা লাকড়ি পরি না। আর যা দেখছেন এগুলো সম্পূর্ণ হলো আপনার লেবারদের পাকশাক করে খাওয়ার জন্য আর কি আসছে। এদিকে ইট খোলার জন্য ফসলি জমির টপ সয়েল কেটে আনার সময় নষ্ট হচ্ছে গ্রামীণ রাস্তাঘাট। এমন অবস্থার প্রতিকার চান স্থানীয়রা। ইট ভাটা জোর দুলুম করে জমিটা নিয়ে যেতেছে, শস্য ভালো হয় না। ইটের ধোঁয়া এসে সিলেট ইটের চালে লাগে চাল নষ্ট হয়ে যাইতেছে, গন্ধ রাখতেছে, মানে পরিবেশ নষ্ট হইতেছে। ধুলাবাড়িতে আমাকে খুব অসুবিধা, রাস্তাঘাট ভাঙিয়ে ছিঁড়ে যেতেছে। পরিবেশ অধিদপ্তর বলছে অবৈধ ইটভাটার বিরুদ্ধে নিয়মিত করা হচ্ছে অভিযান। আর জেলা প্রশাসক বলছেন ইটভাটায় অনিয়ম হলে নেওয়া হবে ব্যবস্থা। এরা অনুমতি নেওয়ার পরও এরা যদি কোনো বৈধ ইটভাটাও যদি কোনো আইনের ব্যত্যয় করে, তাদেরকেও আমরা আইনের আওতায় নিয়ে আসব। পরিবেশ অধিদপ্তরের দেওয়া তথ্য মতে জেলায় 130টি ইটভাটার মধ্যে ছাড়পত্র নেই 15টির। সময় সংবাদ, মানিকগঞ্জ। নির্বাচন কমিশনে জাতীয় পরিচয়পত্র সেবায় ঘুষ লেনদেনের বিশাল নেটওয়ার্কের প্রমাণ পেয়েছে দুদক। বৃহস্পতিবার ইসিতে অভিযানে এসে 2 দালালকে আটক করে দুদকের ভ্রাম্যমাণ আদালত। আর জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক জানালেন কয়েক লাখ এনআইডি সংশোধনের অপেক্ষায় থাকার সুযোগ নিয়েছেন ইসির কর্মকর্তা কর্মচারী সহ দালাল চক্র। আগামী 3 মাসের মধ্যে সমাধানের আশ্বাস দিলেন এনআইডি মহাপরিচালক। নির্বাচন কমিশনে অভিযান চালাবে দুদক, এমন বার্তা অভিযানে আসার 1 ঘন্টা আগেই নির্বাচন কমিশনে পৌঁছে দেয় দুদক। আগেভাগেই অভিযানের বার্তা জেনে যাওয়ায় নড়ে চড়ে বসেন নির্বাচন কমিশনের কর্মকর্তা কর্মচারীরা। ঘণ্টাখানেক পরই নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের সামনে অভিযান চালিয়ে 2 দালালকে আটক করে প্রতিষ্ঠানটি।
পরে নির্বাচন ভবনে অভিযানে আসে দুদকের 4 সদস্যের একটি প্রতিনিধি দল। জাতীয় পরিচয়পত্র অনুবিভাগের মহাপরিচালকের দপ্তরে অভিযানের নানা বিষয় তুলে ধরে দুদক। এনআইডি সংক্রান্ত সেবায় ঘুষ লেনদেনের বিশাল নেটওয়ার্কের প্রমাণ পেয়েছে দুদক বলেও গণমাধ্যমকে জানানো হয়। এই ভবনের চারপাশে আমরা একটু গতিবিধি পর্যবেক্ষণ করছিলাম ছদ্মবেশে সেবা গ্রহীতা সেজে। যে অভিযোগ আছে অভিযোগের সাথে দেখা যায় সত্যতা পাওয়া যায় আর কি। বিষয়ে কিছু লেনদেনের অভিযোগ আছে, সেগুলো আমরা এখন যাচাই বাছাই করব, পরবর্তীতে আমরা প্রতিবেদন দাখিল করব। পরে এনআইডির মহাপরিচালক জানান, এনআইডি সংশোধনে দুর্নীতি বন্ধে আগামী 3 মাসের মধ্যে সংশোধনযোগ্য সকল এনআইডির আবেদন নিষ্পত্তি করা হবে। আমরা যদি এই আবেদনগুলো নিষ্পত্তি করতে পারি তাহলে আমরা একটা দিক থেকে কিছু মানুষ প্রতিকার তো পাবেনই, পাশাপাশি এই দুর্নীতির সুযোগটাও কমে আসবে। আর যারা জড়িত তাদেরকে আপনার আইডেন্টিফাই করে তাদের বিরুদ্ধে আমাদের সরকারি নিয়ম অনুযায়ী এবং রাষ্ট্রীয় যে সমস্ত আইন কানুন আছে সেই অনুযায়ী যা যা করার আমরা তা করব। এনআইডি সেবায় ঘুষ লেনদেন, গণমাধ্যমের এমন সংবাদের ভিত্তিতে ইসিতে অভিযানের সিদ্ধান্ত নেয় দুদক। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। অবশেষে সরাসরি রেল চলবে চট্টগ্রাম কক্সবাজার রুটে। প্রতিদিন বন্দরনগরী থেকে পর্যটন নগরে ছুটবে 2টি ট্রেন। প্রবাল ও সৈকত এক্সপ্রেস নামে নতুন ট্রেন চালুর প্রস্তাব পাঠানো হয়েছে রেলপথ মন্ত্রণালয়ে। জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে নতুন 2টি ট্রেনের বাণিজ্যিক যাত্রার প্রস্তুতি নিয়েছে রেলওয়ে পূর্বাঞ্চল। শাখাওয়াত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। পর্যটক নগরে ছুটছে ট্রেন, নিরাপদ যাত্রায় যার চাহিদা বাড়ছে দিনকে দিন। 18,000 কোটি টাকার এই রেল লাইন দিয়ে এখন চলাচল করছে কক্সবাজার এবং পর্যটক এক্সপ্রেস নামে একজোড়া যাত্রীবাহী ট্রেন। এর মধ্যে পর্যটক এক্সপ্রেস চলাচল করে বিশেষ ট্রেন হিসেবে। 2টি ট্রেনই ঢাকা কক্সবাজার চলাচল করায় চট্টগ্রাম থেকে নতুন ট্রেন চালুর দাবি দীর্ঘদিনের। অবশেষে প্রত্যাশার পালে হাওয়া লেগেছে। চট্টগ্রাম কক্সবাজার রুটে সৈকত এবং প্রবাল এক্সপ্রেস নামে 2টি ট্রেন চালুর প্রস্তাবনা পাঠিয়েছে রেলওয়ে পূর্বাঞ্চল। একটা রেক দিয়েই আমরা 2 জোড়া ট্রেন চট্টগ্রাম কক্সবাজারের মধ্যে চলাচল করবে। নতুন যে লাইন হয়েছে এই লাইনের মধ্যে যতগুলো স্টেশন আছে বেশিরভাগ স্টেশনই স্টপেজ দিবে। কক্সবাজার চট্টগ্রামের মধ্যে সকল স্টেশনের এবং সকল থানার যাত্রী সাধারণ সুবিধা পাবে সারা দেশে যাওয়ার। প্রস্তাবনা অনুযায়ী সৈকত এক্সপ্রেস সকাল 6:30টায় চট্টগ্রাম থেকে ছেড়ে গিয়ে 10টায় কক্সবাজার পৌঁছাবে। একই রেক প্রবাল এক্সপ্রেস নাম নিয়ে সকাল 10:20 চট্টগ্রামের উদ্দেশ্যে কক্সবাজার ছেড়ে আসবে। দুপুর 3:45টায় প্রবাল এক্সপ্রেস চট্টগ্রাম থেকে কক্সবাজার এবং সন্ধ্যে 7টায় শেষ ট্রেন হিসেবে কক্সবাজার ছাড়বে সৈকত এক্সপ্রেস। রাজধানী ঢাকা, বন্দরনগরী চট্টগ্রাম হয়ে পর্যটন নগরী কক্সবাজার যাত্রীদের কাছে ট্রেনের টিকিটের চাহিদা আকাশ ছোঁয়া। কিন্তু তার বিপরীতে কক্সবাজার এক্সপ্রেস এবং পর্যটক এক্সপ্রেসের যাত্রী সক্ষমতা মাত্র 3,600 টিকিট। তারপরে চালু হতে যাওয়া প্রবাল এবং সৈকত এক্সপ্রেসেরও সক্ষমতা 3,600। তবে নতুন 2টি ট্রেন চালু হলে যাত্রীদের টিকিট ভোগান্তি কিছুটা কমবে, এমনটি আশা করছেন রেলওয়ে কর্মকর্তারা। আগের ট্রেন দুটি চট্টগ্রামে মাত্র 20 মিনিটে যাত্রা বিরতি করলো প্রবাল এবং সৈকত এক্সপ্রেসের যাত্রীরা সবগুলো স্টেশনে ওঠানামার সুযোগ পাবেন। অনেক বেশি পরিমাণ চাহিদা এবং আমাদের কাছে অনেক যাত্রীগণ রিকোয়েস্ট নিয়ে আসেন যে তাদেরকে আমরা টিকিটের সংস্থান করে দেওয়ার জন্য, কিন্তু আমাদের নির্ধারিত ট্রেনের বাইরে আমরা কোনো টিকিট দিতে পারতেছি না। আশা করতেছি এটা যাত্রী সাধারণের জন্য অনেক উপকৃত হবেন এবং তারা চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত এই পর্যটন মৌসুমে তারা আনন্দ উপভোগ করতে পারবেন এবং পরিবারের সাথে সময় কাটাতে পারবেন। এদিকে প্রতিবেশী দেশ মিয়ানমার সীমান্তের পাশাপাশি রোহিঙ্গাদের বসবাসের কারণে বাংলাদেশের ইয়াবার ঘাঁটি হিসেবে চিহ্নিত করা হয় পর্যটন নগরী কক্সবাজারকে। বিষয়টি বিবেচনা নিয়ে আগাম প্রস্তুতি নিচ্ছে রেলওয়ে পুলিশ। নতুন ট্রেন চালু হলে নতুন ট্রেন আমরা প্রতিটি ট্রেনে চেষ্টা করব পুলিশ দেওয়ার জন্য, যাত্রীদের নিরাপত্তার জন্য। কোনো ক্ষেত্রে পুলিশের স্বল্পতা থাকে আমাদের, সেক্ষেত্রে আমরা জেলা পুলিশের সহায়তা নেই এবং আমাদের গোয়েন্দা তথ্য কালেকশন করব, প্রয়োজনে আমরা অভিযান পরিচালনা করি। নতুন চালু হতে যাওয়া প্রতিটি ট্রেনের 16টি বগিতে থাকছে 743টি সিট, আর টিকিট মিলবে যথারীতি অনলাইনেই। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। মুন্সিগঞ্জের 39,899টি নলকূপে আর্সেনিক শনাক্ত হয়েছে। জেলা জুড়ে আর্সেনিকের এই ভয়ঙ্কর চিত্র। নিরাপদ পানি সহজলভ্য না হওয়ায় মাত্রাতিরিক্ত আর্সেনিকের লাল চিহ্নিত নলকূপের পানি পান করছেন অনেকে।
জনস্বাস্থ্য বিভাগ বলছে, বিশুদ্ধ পানি সরবরাহে গভীর নলকূপ সরবরাহ করলেও তা পর্যাপ্ত নয়। নাসিরউদ্দিন উজ্জ্বলের রিপোর্ট, ছবি তুলেছেন আবু সাইদ। মুন্সিগঞ্জে মাত্রাতিরিক্ত আর্সেনিকের দাপট, বাড়িতে বাড়িতে আর্সেনিক যুক্ত টিউবওয়েল। নলকূপের পানি ব্যবহার না করতে সতর্ক করে লাল চিহ্ন দেওয়া হয়েছে। রাজধানী থেকে 30 কিলোমিটার দক্ষিণে এবং পদ্মা নদীর 7 কিলোমিটার উত্তরে গঙ্গা অববাহিকার আড়িয়াল বিল সহ মুন্সিগঞ্জ জেলা জুড়ে পানীয় জলের 86% উৎস অগভীর টিউবওয়েল। দূষিত ভূগর্ভস্থ পানি আর্সেনিক এক্সপোজারের উৎস। সেই অগভীর নলকূপের আর্সেনিক ধরা পড়ছে। লৌহজংয়ের কারপাশা গ্রামে আর্সেনিক বিষের কারণে এক ব্যক্তির মৃত্যুর দাবি পরিবারের। অসচেতনতায় ঝুঁকিতে রয়েছে বহু মানুষ। আর্সেনিকের বিষক্রিয়া থেকে রক্ষায় আর্সেনিক যুক্ত নলকূপের পানি পান এবং রান্নার কাজে ব্যবহার না করার পরামর্শ বিশেষজ্ঞদের। তা জানার পরও নিরাপদ পানি সহজলভ্য না হয় এই নিষেধ মানছেন না অনেকে। আর্সেনিক পানি লেগে আমরা খাইতে পারি না, অন্য বাড়ির থেকে না পানি খাই, কুরুচ দিয়া গেছে, এই লেগে আমরা করতে পারি না। এই বাড়ির এই পানি আমাকে খাইতে হয়। বিষাক্ত পানি পরীক্ষা করে লাল কুরুচুনি দিয়ে গেছে, ওখানে আমরা কোথাও পানি পাই না, মানে এই পানি বাধ্য হয়ে ব্যবহার করতেছি। গ্রাম জুড়ে এরকম অবস্থা, কেউ কলে পানি পালো না, এটি আর্সেনিক পানি, কারোর চিহ্ন দেওয়া গেছে, এই পানি খাওয়া যায় না, খুবই অসুবিধা হইতেছে সবার। জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ বলছে, তারা গভীর নলকূপ সরবরাহ করলেও তা পর্যাপ্ত নয়। টিউবওয়েলগুলোয় 2-1টা যদি আমরা আর্সেনিক পাই, সেক্ষেত্রে আমরা রিভার্স অসমোসিস প্ল্যান্ট, দ্যাট মিনস আরও প্ল্যান্ট বসাই, যার মাধ্যমে আমাদের আর্সেনিকযুক্ত পানি আমরা মানুষজনকে খাওয়াইতে পারি। এই হিসেবে আমরা আর্সেনিকটাকে রিমুভ করতেছি। জেলায় এখনো প্রায় 50,000 টিউবওয়েলের পরীক্ষা বাকি। জেলার 39,899টি টিউবওয়েলে আর্সেনিক শনাক্ত হয়েছে। জেলাবাসীকে বিশুদ্ধ খাবার পানি নিশ্চিত করার লক্ষ্যে ভূগর্ভস্থ পানির উপর চাপ কমানোর পরামর্শ দিয়েছে জেলার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। মুন্সিগঞ্জের ইদ্রাকপুর থেকে নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। ভোগান্তির আরেক নাম শরীয়তপুর বিআরটিএ অফিস। ড্রাইভিং লাইসেন্স কিংবা গাড়ির রেজিস্ট্রেশন করতে গিয়ে ঘুরতে হচ্ছে বছরের পর বছর, তবুও অনেকেরই মিলছে না লাইসেন্স কিংবা রেজিস্ট্রেশন। তবে দালাল ধরলে টাকার বিনিময়ে লাইসেন্স পেতে নেই কোনো ভোগান্তি। অবশ্য কর্তৃপক্ষের দাবি, আগে দালালের আনাগোনা থাকলেও এখন নেই। অনলাইন ভিত্তিক হওয়ায় এখন সহজেই কাজ করতে পারছেন গ্রাহকরা। বিএম ইসরাফিলের তথ্য ও ছবিতে রিপোর্ট। আনোয়ার হোসেন 14 মাস আগে একটি ড্রাইভিং লাইসেন্স নবায়নের জন্য আবেদন করেন। সব ধরনের পরীক্ষায় পাশ করেও 14 মাস ধরে ঘুরছেন শরীয়তপুর বিআরটিএ অফিসের টেবিলে টেবিলে। সময় সংবাদের প্রতিনিধিকে সঙ্গে নিয়ে গেলে মুহূর্তেই পেয়ে যান লাইসেন্সটি। একই অবস্থা ভেদেরগঞ্জ উপজেলা থেকে লাইসেন্স নবায়নের জন্য আসা মোহাম্মদ নুরুজ্জামানের। 20 বার ঘুরেও মেলেনি তার লাইসেন্স। 5 বছর মেয়াদের লাইসেন্স 14 মাস যদি তাদের কাছেই থাইকা যায়, তাই আর কয়দিন মেয়াদ পাইলাম। এরা এরকমই করে, আইলে এই টেবিল ওই টেবিল বিভিন্ন টেবিলে ঘুরায়, তালবাহানা করে। আমি আরো ভোগান্তির ভিতরে ফরমু, পরে ঝামেলা, পরে আমি মনে করেন আবার ইন করতে আবার ঝামেলা ভিতরে ফরমু, আমি ওই এটা চাই না ভাই। জেলার বাস, মোটরসাইকেল সহ অন্যান্য যানবাহনের লাইসেন্স কিংবা গাড়ির রেজিস্ট্রেশন চাওয়া গ্রাহকদের ভোগান্তি চরমে। তারা বলছেন, দালাল ধরলে সহজেই মিলছে লাইসেন্স কিংবা গাড়ির রেজিস্ট্রেশন, থাকে না কোনো ভোগান্তিও। বেট দিয়ে গেলে এই টেবিলে যাও ওই টেবিলে যাও, নানান হরানির শিকার হতে হয়। কিন্তু দালাল ধরলে ঠিকই টাইমের আগে পেয়ে যায়। রিনিউ কত দিল সেই একই সময়, আর নতুন কত গেলে একই সময়। আর অনেক লাইসেন্স লেগে গেলে আপনার ফিঙ্গারের কথা কয়ে আপনার 2.5 মাস 3 মাসের প্লাস হয়ে যায়। আমরা বিআরটিকে অনুরোধ করব তাদের প্রসেসিং অনুযায়ী যাতে করে খুব তাড়াতাড়ি এরা এই ড্রাইভিং লাইসেন্সটা পাইতে পারে। তবে জেলা বিআরটি এর কর্মকর্তার দাবি, অনলাইন ভিত্তিক সব কার্যক্রম হয় বলে এখন আর কোনো গ্রাহকের ভোগান্তি কিংবা নেই দালালের দৌরাত্ম্য। আমার এই বিআরটি অফিসে শরীয়তপুরে কোনো দালালের অস্তিত্ব নাই। এখানে গ্রাহকরা খুব সুন্দরভাবে তাদের সেবা গ্রহণ করতে পারতেছেন এবং অনলাইনে ওনার সমস্ত তথ্যগুলি চলে যাচ্ছেন। গাড়ির লাইসেন্স, রেজিস্ট্রেশন ও ফিটনেস সংক্রান্ত কাজে প্রতিদিন শরীয়তপুর বিআরটি অফিসে আসেন শতাধিক মানুষ। সময় সংবাদ, শরীয়তপুর। চাষাবাদের সুবিধায় আবহাওয়ার 10টি তথ্য জানতে যন্ত্র বসানো হলেও কিছুই জানেন না কৃষকরা। পাশাপাশি ফরিদপুরের প্রতিটি ইউনিয়ন পরিষদে আবহাওয়া ডিসপ্লে বোর্ড রেনগেজ মেশিন অকেজ দীর্ঘদিন ধরে, তাই মিলছে না সুফল। কৃষি বিভাগ বলছে বিষয়টি ঊর্ধ্বতন মহলে জানানো হয়েছে,
শিকদার সজলের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। ইউনিয়ন পরিষদের ভবনের দেয়ালে স্থাপন করা হয়েছে আবহাওয়া ডিসপ্লে বোর্ড, তবে অকেজ যন্ত্রগুলোতে জড়িয়ে আছে মাকড়সার জাল। 2018-19 অর্থ বছরে ফরিদপুরের প্রতিটি ইউনিয়ন পরিষদে এমন বোর্ড স্থাপন করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও আবহাওয়া অধিদপ্তর। সোলার প্যানেল ও অটোমেটিক রেইন গেজ মেশিন বসানো হয় ভবনের ছাদে, কিন্তু দীর্ঘদিন ধরে অকেজ যন্ত্রগুলো। কৃষিকাজের জন্য দৈনিক তাপমাত্রা, বৃষ্টিপাত, ঝড়ের পূর্বাভাস সহ আবহাওয়ার 10টি বিষয়ে তথ্য সংগ্রহ ও প্রকাশের ব্যবস্থা থাকার কথা থাকলেও স্থানীয় কৃষকরা জানেন না এ প্রযুক্তির কথা। আমরা মনে করতাম যে এটা একটা জেনারেটর মেশিন, কিভাবে কি চালাইতে হয়, কিভাবে কি করতে হয়, আমাদের এলাকার কৃষকরা জানে না। উপজেলায় যতগুলো মেশিন আছে আমরা খোঁজ নিয়ে দেখেছি প্রত্যেকটা মেশিনই নষ্ট। কৃষি বিভাগের মাঠ পর্যায়ের কর্মকর্তারা বলছেন যন্ত্রগুলো বিকল হওয়ায় মিলছে না সুফল। প্রায় 7-8 মাস আগে অফিস থেকে একটা রিপোর্ট আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে যে এটা অচল। আমাদের এখানে যারা পরামর্শের জন্য আসে তাদেরকে আমরা পরামর্শ দিই যে ভাই অমুক তারিখ থেকে অমুক তারিখ পর্যন্ত বৃষ্টি আছে। শিগগিরই সব যন্ত্র মেরামত করে ব্যবহারের উপযোগী করার আশ্বাস কৃষি বিভাগের। কিছু কিছু ডিসপ্লে বোর্ড অবশ্য অকেজ অবস্থায় আছে, এটা প্রকল্পগুলোকে আমরা জানানো হয়েছে এবং আশা করি ইমিডিয়েট এগুলো সক্রিয় আওতায় আসবে। ফরিদপুরে কৃষি আবহাওয়া পূর্বাভাস ডিসপ্লে ও রেইন গেজ মেশিন স্থাপন করা হয়েছে 68টি ইউনিয়ন পরিষদে। সময় সংবাদ, ফরিদপুর। গত 15 বছরে বিএনপির 700 নেতাকে গুম ও 1000-এর বেশি নেতাকর্মীকে খুন করা হয়েছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বৃহস্পতিবার জামালপুরের দেওয়ানগঞ্জে বিএনপির সমাবেশে তিনি এ তথ্য জানান। এ সময় তিনি আরও বলেন, জুলাই আগস্টের অভ্যুত্থানে দেশ স্বৈরাচার মুক্ত হলেও গণতন্ত্র মুক্তি পায়নি। এখন গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াই চলছে। গত 15 বছরে বিএনপির 700-র বেশি নেতাকর্মী গুম হয়েছে, খুঁজে পাওয়া যায় নাই তাদের। 1000-এর বেশি নেতাকর্মী খুন হয়েছে, লক্ষ লক্ষ নেতাকর্মী আহত হয়েছে, মিথ্যা মামলায় কারারুদ্ধ হয়েছে, নিপীড়িত হয়েছে, উৎপীড়িত হয়েছে। শেখ হাসিনা দেশকে ডুবিয়ে পালিয়েছেন। বিএনপি মাঠে নেমেছে বাংলাদেশকে পুনঃনির্মাণ করতে। বৃহস্পতিবার সকালে রংপুরে জেলা বিএনপির সাংগঠনিক সভায় এ মন্তব্য করেন দলটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। প্রায় 16 থেকে 18 বছর বাংলাদেশটাকে একেবারে ধ্বংসের চূড়ান্ত পর্যায়ে নিয়ে গেছে। গণতন্ত্রকে কবরস্থ করেছেন, নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করেছেন। এই জায়গা থেকে উঠিয়ে আনার দায়িত্ব এখন বিএনপির। আমরা শেখ হাসিনাকে ফেরত আনতে চাই, বিচারের মুখোমুখি করে এই ধরনের দৃষ্টান্ত সৃষ্টি করতে চাই, যাতে বাংলাদেশে আর দানবের পূর্ণ প্রতিষ্ঠা বা আসার কোনো সম্ভাবনা না থাকে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সিলেটে পুলিশের গুলিতে প্রাণ হারান গণমাধ্যম কর্মী এটিএম আবু তুরাব। এ হত্যা মামলায় গ্রেপ্তার সিলেট মেট্রোপলিটন পুলিশের তৎকালীন অতিরিক্ত উপকমিশনার সাদেক কাউসার দস্তগীরকে 5 দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। বৃহস্পতিবার সন্ধ্যায় আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্যে অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আব্দুল মোমেনের আদালতে আনা হয় সাদেক কাউসার দস্তগীরকে। 7 দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা, পরে 5 দিন মঞ্জুর করেন আদালত। এ সময় আদালতে উপস্থিত ছিলেন না আসামি পক্ষের কোনো আইনজীবী। গত 19 জুলাই সিলেট নগরীর বন্দর বাজার এলাকায় দায়িত্ব পালনকালে পুলিশের গুলিতে নিহত হন দৈনিক নয়া দিগন্ত পত্রিকার জেলা প্রতিনিধি এটিএম আবু তুরাব। আমরা বলেছি এই আসামির সাথে পুলিশে কে কে জড়িত ছিল এবং কার নেতৃত্বে উনি গুলি করেছেন, উনি সরাসরি গুলি করেছেন এবং ছাত্রলীগ যুবলীগের নেতাকর্মীরা সেখানে ছিল, কে কে ছিল তাদের নাম রাষ্ট্রে জানা দরকার। আসামিরা দম্ভ করে পুলিশের অত্যন্ত ঊর্ধ্বতন কর্মকর্তা হওয়ার পরে এরা গ্রেফতার অ্যাভয়েড করে দীর্ঘদিন এই মামলায় গ্রেফতার হননি। আপনারা জানেন যে আজভার আলী, তিনি অ্যাডিশনাল কমিশনার ছিলেন, তিনিও এখন এই মামলার আসামি, তিনি অনেক চেষ্টা তদবির করতেছেন। বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের গুম ও হত্যায় জড়িতদের গ্রেপ্তার সহ 5 দফা দাবি জানিয়েছেন চট্টগ্রামের শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার বিকেলে জেলা প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে গুম, খুন ও গুপ্ত হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে শাস্তি নিশ্চিতের দাবি জানান তারা। এরই সঙ্গে ঝুঁকিপূর্ণ এলাকার সুরক্ষা ও সন্ত্রাসীদের পৃষ্ঠপোষকদের আইনের আওতায় আনাসহ 5 দফা দাবিতে তুলে ধরা হয়। শিক্ষার্থীরা বলেন, যারা ভারতের বিরোধিতা করছেন তাদের টার্গেট করে হত্যা করা হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনী নিষ্ক্রিয় আছে বলেও অভিযোগ করা হয়। বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীগুলো আন্দোলনে সক্রিয় ভূমিকায় ছিল তাদেরকে এই জন্য টার্গেট কিলিং করা হচ্ছে বলে আমরা মনে করছি। ভারতের আধিপত্যের বিরুদ্ধে যেসব আন্দোলনকারীরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন প্ল্যাটফর্মে যারা লেখালেখি করছে তাদেরকে টার্গেট করে গুপ্ত হত্যা করা হচ্ছে। এই জুলাই অভ্যুত্থানের ছাত্র জনতার উপর যে সংগঠিত সন্ত্রাস, তার সাথে যুক্তদেরকে গ্রেপ্তার করতে, এদেরকে যদি গ্রেপ্তার করা না হয় তাহলে আমাদের জন্য সমগ্র বাংলাদেশই অনিরাপদ। চাঁপাইনবাবগঞ্জ আদালত থেকে আওয়ামী লীগ নেতাকর্মীদের 48 ঘন্টার মধ্যে জামিন দেয়া হচ্ছে এমন অভিযোগে আদালত ঘেরাও করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার দুপুরে নবাবগঞ্জ সরকারি কলেজ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে চাঁপাইনবাবগঞ্জ চিফ জুডিশিয়াল আদালতে ঢোকার চেষ্টা করেন তারা। পরে নিরাপত্তার কারণে ভেতরে ঢুকতে না পেরে মূল ফটকে অবস্থান নিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। এ সময় আওয়ামী লীগ নেতাদের জামিন না দিতে আদালতের প্রতি আহ্বান জানান তারা। আপনারা যদি ভেবে থাকেন যে আওয়ামী লীগের দোসরগিরি এখনো করে যাবেন, তাহলে আপনাদেরকে বলে যেতে চাই, আপনাদেরকে রেড কার্ড দেখাতে সময় লাগবে। এই আইন বিভাগকে হুঁশিয়ার করে দিতে চাই, আপনারা যদি এইভাবে চালাতে থাকেন, আমরা অতি শীঘ্রই এই আইন বিভাগ কোনো রকম মানব না। আমরা রাজপথে কালকে থেকে বিচার করব। এক সপ্তাহ ধরে উত্তরের জেলা কুড়িগ্রামের সর্বনিম্ন তাপমাত্রা 11 থেকে 13 ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করছে। দিনের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেলেও রাত হতেই নেমে আসছে কনকনে ঠান্ডা। এতে চরম দুর্ভোগে হতদরিদ্র সহ ছিন্নমূল মানুষ। শীত পরিস্থিতির সবশেষ খবর জানাতে শহরের 0 পয়েন্ট থেকে যুক্ত হচ্ছেন রিপোর্টার বাদশা সৈকত। কুড়িগ্রামের যে পরিস্থিতি শীতের, সেটি কিন্তু গত প্রায় 2 সপ্তাহ ধরে কিন্তু এই জেলার তাপমাত্রা নিম্নগামী হতে শুরু করেছে। অর্থাৎ 17 ডিগ্রি থেকে নেমে 17 ডিগ্রি সেলসিয়াস থেকে নেমে সেই তাপমাত্রা কিন্তু বর্তমানে 11 থেকে 12 ডিগ্রির ঘরে অবস্থান করছে। এবং আমি সর্বশেষ আজ যে আবহাওয়া অফিস রয়েছে কুড়িগ্রামের, সেই আবহাওয়া অফিসে কথা বলেছি। আবহাওয়া যে কর্মকর্তা রয়েছে তিনি আমাকে জানিয়েছেন যে জেলার আজ সকাল 6টার যে তাপমাত্রা সেটি কিন্তু 11.4 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আর কুড়িগ্রামের যে অবস্থান সেটি যদি বলি যে দেশের উত্তরাঞ্চলের জেলা এবং সীমান্তবর্তী জেলা হওয়ায় এবং নিকটবর্তী যে ভারতের কিছু পাহাড় থাকায় এখানে কিন্তু শীতের তীব্রতা কিন্তু প্রতি বছরের মতো এবারও কিন্তু বাড়তে শুরু করেছে। এর ফলে এই জেলার যে হতদরিদ্র এবং ছিন্নমূল যারা মানুষ রয়েছে, বিশেষ করে দিনমজুর শ্রেণীর মানুষ, তারা কিন্তু ইতিমধ্যে শীতকষ্টে ভুগতে শুরু করেছে। আমি কথা বলেছি যে বিশেষ করে চর অঞ্চলের প্রায় 6.5 শতাধিক চরাঞ্চল রয়েছে এই কুড়িগ্রাম জেলায়, 16টি নদ নদীর অববাহিকার। সেই চরাঞ্চলের মানুষ যারা রয়েছে তারা যেটি জানিয়েছে যে আসলে এসব মানুষ কিন্তু দিনমজুর শ্রেণীর মানুষ এবং এই দিনমজুর শ্রেণীর মানুষ হওয়ায় তারা যে প্রতিদিনের রোজগার সেটি দিয়ে কিন্তু তাদের জীবন জীবিকা নির্বাহ করতে হয়, যার ফলে তারা কিন্তু যে শীতের যে কাপড়, গরম কাপড়, সেটি কিন্তু তারা কিনতে পারেন না, যার কারণে কিন্তু তারা শীতকষ্টে ভোগেন এবং তারা কিন্তু তাকিয়ে থাকেন যে মানুষের দেয়া বা সরকারিভাবে দেয়া কম্বল বা অন্যান্য শীতবস্ত্রের উপর। আর এদিকে আমি কথা বলেছি যে কুড়িগ্রামের যে জেলা প্রশাসন রয়েছে সেই জেলা প্রশাসনের কথা বলেছি। সেখান থেকে আমি যে তথ্য পেয়েছি তাতে এখন পর্যন্ত কিন্তু কুড়িগ্রাম জেলায় প্রায় 12,000 কম্বল সরকারিভাবে বিতরণ করা হয়েছে জেলার 9টি উপজেলা প্রশাসনের মাধ্যমে। এছাড়া কিছু অর্থ দেয়া হয়েছে শীতবস্ত্র কেনার জন্য। এছাড়া কিন্তু আরেকটি বিষয় জানিয়ে রাখি যে কুড়িগ্রামের যে শীতের অবস্থা সেটি হলো যে দিনের বেলা কিন্তু তাপমাত্রা একটি উষ্ণ থাকলেও কিন্তু রাতের বেলা প্রায় বিকেল 3টে থেকে শুরু করে এই তাপমাত্রা নিম্নগামী হতে থাকে এবং বেলা যতই গড়তে থাকে এবং রাত যতই বাড়তে থাকে ততই কিন্তু শীতের যে কনকনে ঠান্ডা, সেই ঠান্ডা মাত্রা কিন্তু নেমে আসে। সেই অবস্থা কিন্তু চলে সকাল 9টা 10টা পর্যন্ত। আর আমি এদিকে কুড়িগ্রামের যে জেনারেল
হাসপাতাল রয়েছে 250 শয্যা জেনারেল হাসপাতাল, সেই হাসপাতাল সহ যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো রয়েছে সেখানে আমি কথা বলেছি। তারা আমাকে জানিয়েছেন যে শীত শুরু হলেও কিন্তু এখনো হাসপাতালগুলোতে যে রোগীর শীতজনিত রোগীর সংখ্যা সেটি কিন্তু এখনো তেমনটি বাড়তে শুরু করেনি। তারা জানিয়েছেন যে আগের যে রোগীর পরিমাণ ছিল সেই রোগীর পরিমাণের মতোই রয়েছে, সামান্য কিছু রোগী বেড়েছে, বিশেষ করে শ্বাসকষ্ট, কাশি এবং ডায়রিয়া নিউমোনিয়ার কিছু রোগী বেড়েছে হাসপাতালে, তবে সেটির পরিমাণ অনেক কম। আর যে বিষয়টি আমি জানিয়ে রাখি যে কুড়িগ্রামের যে নদ-নদী এলাকার যে মানুষগুলো রয়েছে, এছাড়া যে ছিন্নমূল মানুষ রয়েছে, বিশেষ করে দিনমজুর শ্রেণীর যে মানুষগুলো রয়েছে, তারা জানিয়েছে যে কুড়িগ্রামে এখন পর্যন্ত যে অবস্থা সেটি কিছুটা সহনীয় পর্যায়ে রয়েছে, কিন্তু কুড়িগ্রামের কিন্তু অন্যান্য জেলার চেয়ে কুড়িগ্রামের যে শীতের পরিস্থিতি সেটি কিন্তু আরও অনেকটা একেবারে নিম্নগামী হয়ে পড়ে। এবং তারা যেটি জানিয়েছে, হতদরিদ্র মানুষ বা দিনমজুর শ্রেণীর মানুষ যারা জানিয়েছে, তারা জানিয়েছে যে সরকারিভাবে কিন্তু তারা যে শীত বস্ত্র সেটি কিন্তু তারা বলেছে যে এটি পর্যাপ্ত পরিমাণে দেওয়ার প্রয়োজন। আর আমরা যেটি দেখেছি যে অন্যান্য বছরের যে শীতের সময়টাতে যে বেসরকারিভাবেও কিন্তু কিছু শীতবস্ত্র, কম্বল বা অন্যান্য শীতবস্ত্র দেওয়া হতো, সেটি কিন্তু এবার সে শীতবস্ত্র কিন্তু এখন পর্যন্ত কোনো বেসরকারি বা সরকারিভাবে যে বেসরকারিভাবে যে শীতবস্ত্র দেওয়ার যে সেটি কিন্তু চোখে এখন পর্যন্ত পড়েনি। আর যে বিষয়টি জানিয়ে রাখি যে এখানকার যে হাসপাতাল কর্তৃপক্ষ, তাদের সাথেও আমি কথা বলেছি, তারা জানিয়েছে প্রতি বছর যেহেতু এখানে শীতের প্রবণতা বেশি থাকে এবং এখানে শীতজনিত রোগীর সংখ্যা বেশি থাকে, যার কারণে তারা কিন্তু একটি প্রস্তুতি নিয়ে রেখেছেন। যদি শীতজনিত রোগীর সংখ্যা এ জেলায় বেড়ে যায় তাহলে কিন্তু তারা সেভাবে তাদের যে চিকিৎসা দেওয়ার সে প্রস্তুতি কিন্তু তারা নিয়ে জানিয়েছেন। আরেকটি বিষয় হলো যে প্রায় 2 সপ্তাহেরও বেশি সময় ধরে এই জেলায় শীতের প্রভাব বেড়ে যাওয়ায় এখানে কিন্তু বিশেষ করে বড় আবাদের জন্য যে বীজতলা তৈরি করেছে কৃষকরা, কিছু তৈরি করেছে এবং কিছু বীজতলা তৈরির কাজ করছে। তারা যেটি জানিয়েছেন যে এই ঠান্ডার কারণে কিন্তু তারা বিশেষ করে ঠান্ডার কারণে সেই বীজতলাগুলোর যে বীজতলাগুলো যে তৈরি করেছে সেগুলো ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত হওয়ায় তারা বলেছে যে তারা যদি কৃষি বিভাগ কোনো পরামর্শ দেয় সেই পরামর্শের অপেক্ষায় তারা রয়েছে। এই ছিল কুড়িগ্রামের শীতের সর্বশেষ আবহাওয়ার খবর জানতে সরাসরি যুক্ত ছিলাম কুড়িগ্রামে। টঙ্গীর ইস্তেমার ময়দানে সাতপন্থীদের হামলায় হতাহতের ঘটনায় বিচারের দাবিতে নোয়াখালীতে বিক্ষোভ হয়েছে। বৃহস্পতিবার বিকেলে শহরের জেলা জামে মসজিদের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন বিভিন্ন ইসলামী সংগঠনের সদস্যরা। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এ সময় হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও সাতপন্থীদের কার্যক্রম নিষিদ্ধের দাবি জানানো হয়। বিআরটিএর রংপুর কার্যালয়ে যৌথ অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও দুদক। এছাড়া গোপালগঞ্জ 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালেও অভিযান পরিচালনা করে দুদক। মোটা অঙ্কের টাকা ছাড়া মেলে না লাইসেন্স, এমন অভিযোগের পর বৃহস্পতিবার রংপুরে বিআরটিএ অফিসে অভিযান পরিচালনা করে দুদক। এ সময় 2 দালালকে 10,000 টাকা জরিমানা করা হয়। অন্যদিকে গোপালগঞ্জে অভিযানের শুরুতে গোপনে হাসপাতালের বিভিন্ন অনিয়মের ভিডিও ধারণ করে দুদক। অভিযানে টিকিট কাউন্টারে অতিরিক্ত টাকা আদায় সহ 8টি অনিয়মের প্রমাণ মেলে। দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা জানান হাসপাতালের তত্ত্বাবধায়ক। সিলেট ও সুনামগঞ্জে জব্দ করা হয়েছে শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে আনা প্রায় 1,20 লাখ টাকার পণ্য। আলাদা অভিযানে এসব পণ্য জব্দ করে বিজিবির 2টি ব্যাটালিয়ন। বৃহস্পতিবার সকালে সিলেট সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী বাংলাবাজার, উৎমা, প্রতাপপুর ও সংগ্রাম এলাকায় অভিযান চালায় বিজিবির 48 ব্যাটালিয়ন। এ সময় বিপুল পরিমাণ ভারতীয় পোশাক, প্রসাধনী, সিএনজির যন্ত্রাংশ ও মদ জব্দ করা হয়।
একই সঙ্গে ভারতে পাচারের উদ্দেশ্যে জড়ো করা মাছ, সুপারি জব্দ করা হয়। জব্দকৃত পণ্যের আনুমানিক মূল্য 69,39,500 টাকা বলে জানিয়েছে বিজিবি। এর আগে বৃহস্পতিবার ভোরে সুনামগঞ্জ সদর উপজেলার কামারভিটা গ্রাম, চীনাকান্দি, চারাগাঁও, বনগাঁও সীমান্তে অভিযান চালায় 28 বিজিবি ব্যাটালিয়ন। শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে আনা পোশাক, মদ, চিনি, কয়লা, জিরা ও গরু জব্দ করা হয়। এসব পণ্যের আনুমানিক মূল্য প্রায় 50 লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি। নারায়ণগঞ্জের পরিবেশ, বায়ু ও শব্দ দূষণকারী ডক ইয়ার্ড বন্ধের দাবিতে মানববন্ধন হয়েছে। বৃহস্পতিবার দুপুরে রূপগঞ্জের ভাওয়ালিয়া পাড়ায় স্থানীয়রা এই কর্মসূচি পালন করেন। এ সময় বক্তারা বলেন, শীতলক্ষ্যা নদীর তীরে অন্তত 30টি ডকইয়ার্ড প্রতিষ্ঠান গড়ে উঠেছে। এসব প্রতিষ্ঠান থেকে ধুলা বালি বাতাসের মাধ্যমে চারদিকে ছড়িয়ে পড়ে, ফলে চর্মরোগ ও শ্বাসকষ্টজনিত নানা রোগ সহ বিভিন্ন মরণ ব্যাধিতে আক্রান্ত হচ্ছেন স্থানীয়রা। এ নিয়ে প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিলেও ডকইয়ার্ডগুলোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ। পরিবেশ, বায়ু ও শব্দ দূষণকারী ডকইয়ার্ডগুলোর কার্যক্রম অবিলম্বে বন্ধের দাবি জানান বাসিন্দারা। শীতে চাহিদা বাড়ায় টাঙ্গাইলে ব্যস্ত সময় পার করছেন শাল চাদর কারিগররা। তবে সুতা সহ কাঁচামালের দাম বাড়ায়, উৎপাদন খরচ বাড়ায়, পণ্যটির ন্যায্য দাম না পাওয়া নিয়ে হতাশ মালিকরা। ঋণ সহায়তা সহ সরকারি পৃষ্ঠপোষকতার দাবি তাদের। কাদির তালুকদারের তথ্য ও রাশেদ খানের ছবিতে রিপোর্ট। ঠান্ডা নিবারণের অন্যতম অনুষঙ্গ শাল, তাই তো শীত মৌসুমে এর চাহিদা থাকে ব্যাপক। খটখট শব্দে মুখরিত টাঙ্গাইলের তাঁতপল্লী। আধুনিক যুগে নানা ডিজাইনের শীতের পোশাক থাকায় চাদর ব্যবসায়ী ভাটা পড়েছে। তাই তো বাহারি রঙের সুতা দিয়ে হাত ও তাঁতকলে আকর্ষণীয় ডিজাইনের কারুকার্যে শাল তৈরি করে ক্রেতা আকৃষ্টের চেষ্টা কারিগরদের। পুরুষের পাশাপাশি নারীরাও কেউ চরকা ঘুরিয়ে সুতা প্রস্তুত করছেন, আবার কেউ চাদরের রং সহ অন্যান্য কাজ করছেন। তবে ন্যায্য মজুরি পাওয়া নিয়ে মিশ্র প্রতিক্রিয়া কারিগরদের। অন্যান্য বছরের তুলনায় এই বছর একটু কাজের চাপ একটু বেশি। যে মজুরি আমাকে দেয়, এই মজুরি আসলে আমাকে পুষে না। ব্যবসা যদি ভালো হয় তখন আমাদের পারিশ্রমিকটা ভালো পাওয়া যায়। এদিকে শাল তৈরির উপকরণের দাম বাড়ায় লাভবান হওয়া নিয়ে শঙ্কায় তাঁত মালিকরা। শিল্পটিকে টিকিয়ে রাখতে স্বল্প সুদে ঋণ ও সরকারি প্রণোদনার দাবি তাদের। কারণ আমাদের মূল প্রবলেমটা হচ্ছে কাপড় প্রোডাকশন দিতে গিয়ে আমাদের ক্যাশ ক্যাপিটালের ঘাটতি। সুতার দাম বেশি হওয়ার কারণে তো ব্যবসা এখন তেমন একটা ভালো যাচ্ছে না। অল্প সুদে তাঁত শিল্পকে যদি বাঁচিয়ে রাখতে চায়, তাহলে অল্প হারে যদি কোনো একটা লোন বা একটা প্রক্রিয়া থাকে বা আমাদের করে দেয়, তাহলে আমার মনে হয় তাঁত শিল্পকে টিকিয়ে রাখা উচিত। আমরা বাস্তব টিকিয়ে রাখতে পারবো। উৎপাদন কম, বিক্রি কম, দুদিকেই কমে গেলে তাহলে এই শিল্পটার অবস্থাটা হবে কি? টাঙ্গাইলে প্রায় 3000 শ্রমিক শাল চাদর তৈরির সঙ্গে জড়িত। সময় সংবাদ, টাঙ্গাইল। নতুন বছরের শুরুর দিকে সরকারি কার্যক্রম চালু রাখতে $100 বিলিয়ন একটি বিল প্রত্যাখ্যান করেছেন ডোনাল্ড ট্রাম্প ও ইলন মাস্ক। ট্রাম্প ও মাস্কের এই সিদ্ধান্তে তৈরি হয়েছে উত্তেজনা। বিভেদ বাড়ছে রিপাবলিকান পার্টিতেই। চ্যালেঞ্জের মুখে পড়ছে রিপাবলিকান হাউস স্পিকার মাইক জনসনের নেতৃত্ব। সরকারের কার্যক্রম বন্ধ হয়ে গেলে যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে বিশৃঙ্খলা দেখা দিতে পারে। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ধনকুবের ইলন মাস্ক ক্ষমতা গ্রহণের আগেই নিচ্ছেন একের পর এক সিদ্ধান্ত। এবার যুক্তরাষ্ট্রের হাউস অব রিপ্রেজেন্টেটিভের স্পিকার মাইক জনসনের একটি অস্থায়ী বিলের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন দুজন। নতুন বছরের শুরুর দিকে সরকারি কার্যক্রম চালু রাখতে $100 বিলিয়ন একটি অস্থায়ী বাজেট নিয়েছিল বিলটি। এই অর্থে দুর্যোগ মুহূর্তের ত্রাণ, কৃষকদের অর্থ সহায়তা ও বাল্টিমোরের সেতু পুনর্নির্মাণের কথা ছিল। তবে ট্রাম্প ও মাস্কের এই অবস্থানের কারণে কংগ্রেসে অস্থিরতা দেখা দেওয়ার পাশাপাশি সরকারের কার্যক্রম বন্ধ হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে। বিশেষত রিপাবলিকানদের মধ্যে এই বিল নিয়ে তীব্র বিতর্ক দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে দলটির মধ্যে বিভাজন তীব্র হচ্ছে এবং জনসনের নেতৃত্বকে বিপদে ফেলেছে। ট্রাম্প ও মাস্কের পদক্ষেপে যদি সরকারের কার্যক্রম বন্ধ হয়ে যায়, তাহলে যুক্তরাষ্ট্রের অর্থনীতি ও জনজীবনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন অনেকে। এই রাজনৈতিক অস্থিরতা ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে কিভাবে চলবে তার একটি প্রাথমিক সংকেত হিসেবে দেখছেন বিশ্লেষকরা। এই সংকটের মধ্যে কংগ্রেসে 2025 সালের বাজেট তৈরিতেও রয়েছে অনিশ্চয়তা। আগামী কয়েক সপ্তাহে এর পরিণতি কি হবে তা নিয়ে চলছে অনেক জল্পনা কল্পনা।
এদিকে ট্রাম্পের মারে লাগো রিসোর্টে ট্রাম্পের সঙ্গে নৈশভোজে অংশ নেন জেফ বেজোস ও ইলন মাস্ক। এদিন ট্রাম্পের অঙ্গ সংগঠনে $1 মিলিয়ন সহায়তার ঘোষণা দেন বেজোস। নাদিম মারজান, সময় সংবাদ। ক্রিসমাসের জমকালো সাজে সেজেছে দক্ষিণ পূর্ব ইউরোপের দেশ কসোভো। মুসলিম অধ্যুষিত দেশ হওয়া সত্ত্বেও ভিন্ন ধর্মাবলম্বীদের এই উৎসবে আয়োজনে কোনো কমতি রাখছে না স্থানীয় কর্তৃপক্ষ। ধর্ম বর্ণ নির্বিশেষে উৎসবের হাওয়া বইছে গোটা দেশে। কোলাহলে মুখর চারপাশ, রঙিন আলোয় শহর জুড়ে সাজ সাজ রং। স্থানীয় সময় বৃহস্পতিবার ক্রিসমাস ঘিরে দক্ষিণ পূর্ব ইউরোপের দেশ কসোভোর রাজধানী প্রিস্টিনাতে জমে উঠেছে বেচাকেনা। সেই সঙ্গে চলছে নাচ, গান ও বিভিন্ন ধরনের খেলাধুলা। পাহাড়ি খাবারের পসরা সাজিয়ে বসেছেন দোকানিরাও। দর্শনার্থীদের পদভারে মুখর এই মিলন মেলা। এটা খুবই স্বাভাবিক। আমার মনে হয় বছরের এই শেষ অনুষ্ঠানটি ধর্মবর্ণ নির্বিশেষে সবার উদযাপন করা উচিত। এটি শুধুমাত্র খ্রিস্টান সম্প্রদায়ের মাঝে সীমাবদ্ধ থাকা উচিত নয়। পুরো আয়োজন খুবই চমৎকার হয়েছে। প্রতিদিন অনেক মানুষ আসছে, মূলত পরিবার সহ অনেকেই এখানে ঘুরতে আসছে। বেচাকেনাও বেশ ভালো। এই মনোমুগ্ধকর আয়োজন দেখতে এসেছেন বিভিন্ন দেশের পর্যটকরা, তাই দেশটির পর্যটন ব্যবসাও এখন বেশ চাঙা। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। বড়দিন উপলক্ষে নানা আলোয় সেজে উঠেছে মেক্সিকোর রাজধানী। উৎসবের রঙে যেমন সেজেছে গোটা শহর, তেমনি আনন্দে মেতেছেন ঘুরতে আসা দর্শনার্থীরা। বেলুন আর বড় বড় ক্রিসমাস ট্রি নজর কাটছে সবার। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে জ্বলে উঠল লাল, নীল, হলুদ রঙের আলো। বর্ণিল আলোর ছটায় ঝলমল করে উঠল মেক্সিকো সিটির ঐতিহাসিক কেন্দ্র জোকালো। দেখলে মনে হবে রাতের সব উজ্জ্বল তারা নেমে এসেছে শহরের বুকে। বড়দিন সামনে রেখে মেক্সিকোর শহরগুলো সেজে উঠেছে নতুন রূপে। চলতি বছরে মঙ্গলবার প্রথমবারের মতো জ্বালানো হয় ঐতিহ্যবাহী সিটি লাইট। রাস্তার দুই পাশের ভবনগুলোতে শোভা পাচ্ছে বিভিন্ন ধরনের আলোকসজ্জা। বাদ যায়নি সরকারি ভবনগুলো। শহর জুড়ে আলোর এমন ঝলকানি দেখতে তাই ভিড় জমাচ্ছেন অনেকেই। আসন্ন বড়দিনের খুশি আরো আনন্দময় করে তুলতে মেক্সিকো সিটিতে আয়োজন করা হয় কৃত্রিম তুষারপাতের, যা উপভোগ করেন ঘুরতে আসা বড় থেকে ছোট সবাই। নানা রঙের বেলুন আর লাল রঙের ক্রিসমাস ট্রি আকর্ষণ করে দর্শনার্থীদের। অনেককেই ছবি তুলতে দেখা যায় বন্ধু ও স্বজনদের সঙ্গে। অন্তরা সেন, সময় সংবাদ। কম্পিউটারে দক্ষ, সফটওয়্যার, নার্সিং, ফিশিং সহ বিশেষ কিছু কাজের অভিজ্ঞতা থাকলে ইতালিতে সহজেই চাকরি পেতে পারেন প্রবাসীরা। সেই সঙ্গে ভাষা জানা থাকলে আরও সহজ হবে প্রক্রিয়া। তাই কৃষি, শিল্প, পর্যটন ও চিকিৎসা খাতে তরুণদের নিয়োগে আশাবাদী দেশটিতে বসবাসরত বাংলাদেশিরা। ইতালি থেকে মাকসুদুর রহমানের তথ্যচিত্রে রিপোর্ট। প্রাচীন সভ্যতার উন্নত দেশ ইতালিতে 2.5 লাখের বেশি বাংলাদেশির বসবাস। কর্মসংস্থান, শিক্ষা ও ব্যবসায়িক কারণে প্রতি বছর হাজারো বাংলাদেশি প্রবেশ করেন পশ্চিম ইউরোপের দেশটিতে। মূলত অর্থনৈতিক সাফল্য অর্জনই অধিকাংশ বাংলাদেশি তরুণের প্রধান লক্ষ্য। বিপুল সম্ভাবনা থাকলেও ইতালিতে প্রবেশের পর মাসের পর মাস অপেক্ষা করতে হয় কাজ পেতে। তবে দেশটিতে এমন কিছু কাজের ক্ষেত্র আছে যেখানে অভিজ্ঞতা থাকলে এবং ইতালীয় ভাষা জানা থাকলে সহজেই পাওয়া যায় চাকরি। ইতালিতে অসংখ্য পর্যটকের আগমন ঘটে। এর ফলশ্রুতিতে যারা হোটেল ম্যানেজমেন্ট এবং বিভিন্ন বুকিং এর কাজে অভিজ্ঞ তারা ভালো বেতন পাবেন এবং সহজে কাজ পেতে পারেন। এছাড়া জাহাজ নির্মাণে, ওয়েল্ডিং এবং প্লাম্বিং এর কাজ যাদের জানা আছে তারা খুব সহজেই কাজ পেতে পারেন। ইতালিতে প্রতি বছর কোটি কোটি পর্যটক আসে। এখানে হোটেল এবং রেস্টুরেন্টের প্রচুর চাহিদা আছে, কাজের চাহিদা আছে। কাজ শিখে আসলে, বাংলাদেশ থেকে কাজ শিখে আসলে এবং বাংলা শিখে আসলে এখানে ভালো টাকা বেতনে কাজ পাওয়া যাবে। কৃষি, শিল্প, পর্যটন ও চিকিৎসা ক্ষেত্রে ইতালির খ্যাতি দুনিয়া জোড়া। বিভিন্ন কারণে দেশটিতে প্রতি বছর কমছে জনসংখ্যা। এতে কম্পিউটারে অভিজ্ঞ সফটওয়্যার, নার্সিং, ফিশিং, অ্যাগ্রো ফার্মিং, বিউটি সেলুন, ওয়েল্ডিং, ইলেকট্রিশিয়ান, রেস্টুরেন্ট কর্মী, পরিচ্ছন্ন কর্মী ও হোটেল ম্যানেজমেন্টে দক্ষ কর্মীর বিশাল চাহিদা রয়েছে ইতালিতে। সংশ্লিষ্টরা জানান, ইতালির প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ চাকরির বাজারে নিজেকে যোগ্য করে গড়ে তুলতে প্রয়োজন ভাষা শিক্ষার পাশাপাশি বিভিন্ন কাজের অভিজ্ঞতা অর্জন। তাহলে সহজেই পাওয়া যায় চাকরি।
সময় সংবাদ, ইতালি। 10,000 নার্স নিয়োগে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তালিকা পাঠিয়েছে বাংলাদেশ। অভিবাসী দিবস অনুষ্ঠানে এ তথ্য জানান কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন। এ সময় প্রবাসীদের আইন মেনে চলার অনুরোধ করেন তিনি। কুয়েত থেকে মঈন সুমনের রিপোর্টে বিস্তারিত। 18 ডিসেম্বর বিশ্বব্যাপী আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত হয়। দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করে কুয়েতে বাংলাদেশ দূতাবাস। অনুষ্ঠানে দেশটি থেকে বৈধ পথে সর্বোচ্চ রেমিটেন্স পাঠিয়ে বাংলাদেশের অর্থনীতিতে অবদান রাখায় পুরস্কৃত করা হয় প্রতিষ্ঠান ও ব্যক্তিকে। এই বছর আমাদের এমবেসি থেকে আমাকে সম্মানিত করছে। আগামী বছর আমার অন্যান্য ব্যবসায়ী ভাইরা আছে, বাংলাদেশ বিজনেস কাউন্সিল বলেন, সাধারণ ব্যবসায়ী যারা আছেন, সবাই যদি আমরা অ্যাপ্লাই করি, নট একজন 10 জন আমরা পুরস্কার পাইতে পারি, 10 জন সম্মানিত হতে পারি। বৈধ পথে রেমিটেন্স পাঠাতে প্রবাসীদের উৎসাহ যোগাতে দূতাবাসের এই উদ্যোগকে স্বাগত জানান প্রবাসীরা। তবে এই জন্য বাংলাদেশ সরকারকে ব্যাপক প্রচারণা চালানোর দাবি তাদের। রেমিটেন্স যোদ্ধাদের জন্য বাংলাদেশ এম্বাসি থেকে আজকে আমি দেখলাম 2 জনকে সম্মানিত করেছে। আমি মনে করি আগামীতে 2 জন আরও বেশি করা হোক। এখানে বাংলাদেশ সরকারকে বিশেষভাবে অনুরোধ করব যাতে এই ব্যাপারে নিয়ে জনগণের মাধ্যমে এবং আমাদের প্রবাসীর মাধ্যমে বিশেষভাবে প্রচারণার মাধ্যমে তাদেরকে উৎসাহিত করে এবং আরও অধিক রেমিটেন্স পাঠানোর জন্য উৎসাহিত করতে পারে। 10,000 নার্স নিয়োগে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তালিকা পাঠিয়েছে বাংলাদেশ। এছাড়া দেশটিতে জনশক্তি নিয়োগে বিশেষ অনুমতি বা লামানা প্রথা অপসারণে 2 দেশের মধ্যে আলোচনা চলছে। এর সুফল পেতে প্রবাসীদের আইন মেনে চলার পরামর্শ দেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত। বাংলাদেশের জনগণের মধ্যে আইন ভাঙার প্রবণতা খুব বেশি। উনি আমাকে যেটা বললেন যে আমি আপনাকে অনুরোধ করছি আপনার মাধ্যমে আপনাদের জনগোষ্ঠীকে জানান তারা যেন আইন কানুন মেনে চলেন। তার মানে আমাদের এই ডিসিপ্লিনের স্ট্যান্ডার্ড, আমাদের আইন শৃঙ্খলা মানার স্ট্যান্ডার্ড, এটার উন্নতি যখন হবে তখনই আমরা আশা করতে পারি আমানা উঠবে। আলোচনা ও পুরস্কার বিতরণ শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন প্রবাসী শিল্পীরা। এদিনটি শুধু অভিবাসীদের সমস্যার উপর আলোকপাতের মধ্যে সীমাবদ্ধ না রেখে রেমিটেন্স যোদ্ধা প্রবাসীদের অবদান, জীবন সংগ্রাম এবং সাফল্যকে সরকারিভাবে স্বীকৃতি দেওয়া সহ বিদেশে শোষণ কিংবা মানবাধিকার লঙ্ঘনের শিকার না হয় বিষয়টি নিশ্চিত করা প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাস থেকে মঈন সুমন, সময় সংবাদ। 900 কোটি রিজার্ভ মন্ত্রণালয় থেকে দেওয়া হয়েছে সংস্কার বাজেট, অথচ ফ্লাড লাইট সমস্যার সমাধানে গড়িমসি বিসিবির। সিলেটে আধুনিক ফ্লাড লাইটের বসানোর কাজ তাই আলোর মুখ দেখছে না নিকট ভবিষ্যতে। তবে ভাগ্য বদলাচ্ছে গ্রাউন্ডসম্যানদের। এনসিএলে বাড়তি দায়িত্ব পালনে মিলতে পারে বিশেষ বোনাস। সিলেট থেকে সাব্বির মিথুনের রিপোর্ট। সরকার বদলে ভাগ্য খুলেছে বিসিবির। ঢাকা, সিলেট আর চট্টগ্রামের ভেন্যু সংস্কারে 35 কোটি টাকার বাজেট বরাদ্দ ক্রিকেট অভিভাবকদের জন্য। সে টাকার সংস্কার কাজও চলছে বেশ জোরে সোরে। সিলেটেও হচ্ছে, তবে সে সংস্কারে জায়গা হয়নি স্টেডিয়ামের মূল সমস্যাটা ফ্লাড লাইট সংকট। রাজশাহী থেকে আনা লাইট বসানোর কাজ শেষ হয়নি এখনো। এবছরের শিলাবৃষ্টিতে ক্ষতি হয়েছে আরো। অধিকাংশ লাইট নষ্ট হয়ে যাওয়ায় রাতে ম্যাচ আয়োজনের সুযোগ নেই। প্রত্যাশা বিপিএল এর আগেই শেষ হবে ফ্ল্যাট লাইট সংকট। তবে সে সমাধান ক্ষণস্থায়ী। শিলাবৃষ্টির হাত থেকে পরিত্রাণ পাবার একমাত্র উপায় এলইডি লাইট। আধুনিক সে লাইট প্রতিস্থাপনে ভেন্যু প্রতি দরকার পড়বে 13 থেকে 14 কোটি টাকা। 900 কোটি রিজার্ভ থাকা বিসিবির জন্য এমন সংস্কারের দরকার কেবলই সদিচ্ছা। তা না থাকায় আপাতত ভাগ্য বদলাচ্ছে না এই ভেন্যুর। আমরা হয়তো এনসিএল ফেজে আপনার ফ্লাড লাইটের সাপোর্টটা পাবো না, মানে যতটুকু আপনার মানে অল্প লাইট থাকা অবস্থায় যেটা কাভার করা যাচ্ছে নাইট ম্যাচের জন্য সাফিসিয়েন্ট না, বাট ওইটা হয়তো আপনার 25 তারিখের পরে সলভ হয়ে যাবে। এটা অনেক বড় একটা ইনভেস্টমেন্টের বিষয়। এখানে আপনার এনএসসিরও একটা ডিসিশনের বিষয় আছে। অবশ্যই এলইডির কোয়ালিটি অনেক ভালো, অনেক ব্রাইট, আবার আপনার ডিউরেবিলিটি অনেক বেশি। সো এলইডি হলে ভালো হয়, বাট একটা বড় ইনভেস্টমেন্টের বিষয় থাকে। আপাতত মানে নর্মাল যে লাইটগুলো আমরা ইউজ করছি এগুলাই আমরা মানে ডিসিশন পেয়েছি। যদিও সংবাদ প্রচারের পর ভাগ্য একটু হলেও বদলাতে পারে গ্রাউন্ডের মাঠ কর্মীদের। এনসিএলে বাড়তি কাজ করায় বাড়তি অর্থ জুটবে তাদের কপালে। এখনো তো চলছে, আমাদের তো মাঝখানে অনেকদিন মিটিং হয় নাই। আগামী শনিবার দিন আমাদের একটা মিটিং হওয়ার কথা, তো ওইখানে আমরা এটা রেজ করব। 25 তারিখে এই ভেন্যুতে হবে বিপিএল উদ্বোধনী। মাতাবেন জেমস সহ অনেক সঙ্গীত শিল্পী। এরপর মাঠের খেলা, সব মিলিয়ে আপাতত বিশ্রামের সুযোগ নেই লাক্কাতুরার। সাব্বির মিথুন, সময় সংবাদ, সিলেট।
অন্ত হলো এনসিএল টি20 টুর্নামেন্টের প্লে অফের ৮ দলের আসরে টিকে থাকলো ৪ দল। ২১ ডিসেম্বর ফাইনালে ওঠার মিশনে মুখোমুখি হবে ৪ দল। সিলেট আন্তর্জাতিক টি20 কেবলমাত্র ক্যাপ্টেন ম্যাটেরিয়াল নয়, পুরোদস্তুর ব্যাটার হয়েও জাতীয় দলকে সার্ভিস দিতে চান আকবর আলী। তবে ক্যাপ্টেন্সিটা তার সাবলীল। জানালেন বয়স ভিত্তিকের পর মূল পর্যায়ে ড্রেসিং রুম সামলাতে আলাদা টোটকা আছে একমাত্র যুব বিশ্বকাপ জয়ী অধিনায়কের। এনসিএল টি20-র পর পাইপলাইনের ক্রিকেটাররা স্বপ্ন দেখাচ্ছে দেশের ক্রিকেটকে নতুন পর্যায়ে নিয়ে যেতে। সিলেটে আকবরের গল্প শোনাচ্ছেন সাব্বির মিথুন, ক্যামেরায় ছিলেন দিগেন সিংহ। দর্শক, আমার সঙ্গে আছেন ক্যাপ্টেন আকবর, যিনি বাংলাদেশকে প্রথমবারের মতন এবং এখন পর্যন্ত যদি বলি সবচেয়ে বড় প্রাপ্তি যুব বিশ্বকাপ জয় করে এনে দিয়েছেন সেই ক্যাপ্টেন আকবর আমার সঙ্গে রয়েছেন। আপনি এনসিএলেও দারুণ একটা ফর্মে রয়েছেন, দলটাকে বেশ দারুণভাবে গুছিয়েছেন, পারফরমেন্সও হচ্ছে। আসল সিক্রেটটা কি ক্যাপ্টেন্সিটা বেশি উপভোগ করেন আর আকবরের হাতে যে দলটা পড়ে সেই দলটা ভালো হয়ে যায়? না, আমার মনে হয় যে টিমের প্রত্যেকটা প্লেয়ারই ভালো করছে। আপনি যদি অ্যাজ এ টিমে 11 জনের মধ্যে যদি আপনার 8-9 জন ভালো করতে থাকে বা ভালো ফর্মে থাকে তাহলে আলটিমেটলি টিমের রেজাল্ট সবসময় ভালো হয়। তো আমার মনে হয় যে আমাদের টিমের প্লেয়াররা প্রত্যেকেই ডিফারেন্ট ডেতে তারা প্রত্যেকেই যার যেদিন রোল থাকতেছে সে সেদিন রোলটা প্লে করছে। অনেক ধরনের এইজের প্লেয়ার থাকে, অনেক আনএক্সপিরিয়েন্স প্লেয়ার থাকে, সো সব মিলে ড্রেসিং রুম ম্যানেজ করার টোটকাটা কি? আমাদের বেশ কিছু সিনিয়র প্লেয়ার আছে, নাইম ভাই, তানভীর ভাই, বাবু ভাই, আরিফ ভাই। তো এনারা অনেক প্রফেশনাল। তো আর যারা জুনিয়ররা আসছে লাইক এই বছরের জন আসছে খালেদ, মামুন, তো এরা যারা আছে এরাও খুবই ডিসিপ্লিন। তো আমার মনে হয় যে প্রফেশনালিজম যদি থাকে তাহলে আসলে কথা বলার স্কোপটা বেশি থাকে না। তো আমরাও ড্রেসিং রুমে খুব বেশি কথা বলি না, খুব অল্প কথা বলি, খুব অল্প ইনফরমেশন আমরা এক্সচেঞ্জ করি নিজেদের মধ্যে এবং ওগুলোই মাঠে ইউটিলাইজ করার চেষ্টা করি। ক্রিকেট বোর্ডও আপনার উপর অনেক প্রত্যাশা রাখে ক্যাপ্টেন্সি হিসেবে। আপনাকে মনে করা হয় ফিউচারে বাংলাদেশ দলকে আপনি কোনো একটা সময় নেতৃত্ব দিবেন। আপনার জন্য সেই তার আগে প্রিপারেশনটা কেমন হচ্ছে? ফিউচারে কী হবে এটা আসলে বলে দেওয়া যায় না কখনোই, বাট আমি যেখানে থাকি যেই সময়টা সেইটা এনজয় করার চেষ্টা করি। এখন এনসিএলে আছি, এনসিএলটা যথাসম্ভব আমার যতটুকু সাধ্য আছে সবটুকু দিয়ে এখানে মনোযোগ দেওয়ার চেষ্টা করছি। শরীফুল ইসলামকে যদি বলি নতুন বলে দারুণ একটা কিছু করে, শামীম পাটোয়ারি খুব বিধ্বংসী ইনিংস খেলে, আকবর আলীকে আসলে আমরা ক্যাপ্টেন্সি বাদে অনেকে মনে করেন যে একটু স্লো খেলে হয়তো ওয়ানডে মেজাজের, কিন্তু আমরা ওই দিন দেখলাম আপনি দারুণ একটা ইনিংস খেললেন। আমার যদি আরেকটু কনসিস্টেন্সি থাকে তাহলে এটা আমার জন্যও ভালো। তো আমার মনে হয় যে এই জায়গাটা আমার একটু কাজ করা উচিত আর এবং ওটা নিয়ে কাজ করছিও আমি। আর যেটা বললেন যে ওভার রেটেড কিংবা আন্ডার রেটেড, এই জিনিসগুলো আসলে আমি নিজের গায়ে কখনো মাখতে চাই না। স্টারের টিম দেখলাম যারা খুব একটা খাপ খাওয়াতে পারছে না। অন দ্য আদার হ্যান্ড রংপুর বিভাগকে দেখছি এক একদিন এক একজন পারফর্ম করছে। টি20-তে কি এইটাই আসলে টোটকাটা থাকে যে এখানে আসলে খুব বেশি নামের ভার প্রয়োজন হয় না কিন্তু ইম্প্যাক্টটা বেশি ইম্পর্টেন্ট? না, অবশ্যই টি20-তে ইম্প্যাক্ট প্লেয়ারটা অনেক জরুরি। যে কে কোন জায়গায় ভালো করতে পারে বা কে কোন জায়গায় ভালো করছে এই জিনিসগুলো অনেক ম্যাটার করে টি20-তে। তো আমার মনে হয় যে আমাদের টিমের প্লেয়াররা এই জিনিসটা ক্যাচ করতে পেরেছে এই টুর্নামেন্টে, তো যেই কারণে আমরা সফল হচ্ছি সোফার। ইন্ডিয়ার পর প্রথম দল হিসেবে একাধিকবার আমরা এশিয়া কাপের চ্যাম্পিয়ন। আপনারা ভারতকে হারিয়ে একটা লিগাসি মেনটেন করেছিলেন, একটা সেট করেছিলেন। এখন আমরা দেখছি যে বয়স ভিত্তিক আসলে ইন্ডিয়ার সাথে আমরাই ফেভারিট থাকি। আপনার কি মনে হয় ওই বিশ্বকাপ জয়টা বড় একটা বুস্ট আপ ছিল দেশের ক্রিকেটে, অ্যাটলিস্ট এশিয়া কাপে বা যুব বিশ্বকাপে? গস এখন আমরা দেখছি সবাই চোখে চোখ রেখে কথা বলছে, ভারতের বিপক্ষে আমরা নার্ভাস পড়ে যাই না, ওইটা একটা বড় টোন সেট করে দিয়েছে কিনা? না, আমার মনে হয় যে ওটা আসলে একটা স্ট্যান্ডার্ড ক্রিয়েট করেছিল, বাট এখন যারা খেলছে তারা অনেক প্রমিজিং, অনেক মানে আমি এশিয়া কাপটাও দেখেছি, মোটামুটি সবগুলো ম্যাচেই দেখা হয়েছে। তো আমার মনে হয় যে প্রত্যেকটা প্লেয়ারই অনেক ফিয়ারলেস এবং আসলে তাদের এইটাই মেনটেন করে খেলা উচিত। ছোট প্রশ্ন, শেষ প্রশ্ন, আপনার এই 19-এর পর থেকে ইন্টারন্যাশনাল সার্কিট এবার মাঝে একটা প্লেয়ারকে নিজের নার্সিংটা করার জন্য কী কী বিষয়ে ইম্পর্টেন্স দেওয়া উচিত? স্কিল, মাইন্ডসেট, ফিটনেস, এই জিনিসগুলো অবশ্যই জরুরি। এবং বর্তমান পাইপলাইন দেখে আপনি কতটুকু আশাবাদী ইন ফিউচার, রিসেন্ট ফিউচারে আমরা বেশ কিছু স্টার পাবো, অথবা আপনি মনে করেন যে দে কুড বি দ্য স্টার? না, দেখুন বেশ কিছু আমি বললাম যে অনেক এক্সাইটিং প্লেয়ার আছে। আপনি এই টি20 টুর্নামেন্টটা তো দেখবেন অনেক প্লেয়ার, অনেক ইয়াং প্লেয়াররা পারফর্ম করছে, তো যেটা আসলে আলটিমেটলি বাংলাদেশ ক্রিকেটের জন্য পজিটিভ। থ্যাংকস আ লট ম্যান অ্যান্ড বেস্ট অফ লাক ফর এনসিএল টুর্নামেন্ট। দর্শক, কথা বলছিলাম রংপুরের অধিনায়ক এবং বাংলাদেশের একমাত্র যুব বিশ্বকাপ জয়ী অধিনায়ক আকবর আলীর সঙ্গে, যিনি কিনা নিজের ন্যাশনাল টিমে প্রত্যাবর্তন বা সুযোগ পাওয়াটা নিয়ে খুব একটা মাথা ঘামাচ্ছেন না, আপাতত নিজের প্রচেষ্টাতে খুব বেশি মনোযোগ দিচ্ছেন। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম থেকে সাব্বির মিথুন, সময় সংবাদ, সিলেট। শুরুতেই দেশের ফুটবলের খবর। অবশেষে কাটল শঙ্কার মেঘ।
বাংলাদেশের হয়ে ফুটবল খেলার অনুমতি পেলেন হামজা দেওয়ান চৌধুরী। ফিফার প্লেয়ার স্ট্যাটাস কমিটির ছাড়পত্র পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাজ্য প্রবাসী ফুটবলার। তবে আজ থেকে আর প্রবাসী নয়, আনুষ্ঠানিকভাবে বাংলাদেশি হামজা দেওয়ান চৌধুরী। বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এদিকে নিজের প্রতিক্রিয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন লেস্টার সিটির ফুটবলার। হবে হবে করেও হচ্ছিল না, দীর্ঘদিন ধরেই আটকে ছিল বিষয়টা। উঠে পড়ে লেগেছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন, কিন্তু আনুষ্ঠানিক ঘোষণা পেছাচ্ছিল বারবার। হামজাকে কবে লাল সবুজের জার্সিতে দেখা যাবে সেটা নিয়ে অপেক্ষায় ছিলেন সমর্থকরাও। বাফুফের যোগাযোগের পর গত জুনে বাংলাদেশের পাসপোর্টের জন্য আবেদন করেন হামজা। 2 মাস পর আগস্টে লাল সবুজের আরাধ্য সেই পাসপোর্ট পেয়েও যান তিনি। এরপরের বাধা ছিল FA বা ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের ছাড়পত্র। ইংলিশ প্রিমিয়ার লিগে লেস্টার সিটি এবং ইংল্যান্ডের যুব দলের হয়ে ম্যাচ খেলার কারণে সেটা ছাড়া বাংলাদেশের হয়ে খেলা সম্ভব ছিল না তার। সেই ছাড়পত্রও মিলে যায় দ্রুত। কিন্তু সবকিছু আটকে যায় ফিফার ফুটবল ট্রাইব্যুনাল প্লেয়ার স্ট্যাটাস চেম্বারে। অবশেষে দীর্ঘ 2 মাস পর ফিফা থেকে সুসংবাদ পেল বাফুফে। লাল সবুজের জার্সিতে বাংলাদেশ জাতীয় ফুটবল দলে খেলার ছাড়পত্র দেয়া হলো ডিফেন্সিভ মিডফিল্ডার হামজা দেওয়ান চৌধুরীকে। অর্থাৎ আজ থেকে বাংলাদেশি বংশোদ্ভূত নয়, হামজা দেওয়ান চৌধুরী আনুষ্ঠানিকভাবে বাংলাদেশি। খবরটা জানিয়ে একটা ভিডিও বার্তা প্রকাশ করা হয়েছে বাফুফের ফেসবুক পেজে, যেখানে উচ্ছ্বাস প্রকাশ করে দ্রুত বাংলাদেশে আসার কথা জানালেন হামজা চৌধুরী। Hi everyone, it's Hamza here. I'm so happy everything's over the line. I can't wait to be playing for Bangladesh and hopefully see you guys soon. Bye. আশা করা হচ্ছে ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচেই বাংলাদেশের জার্সিতে মাঠে নামবেন হামজা। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। বিজয় দিবস প্রীতি ম্যাচ দিয়ে আবারও মাঠে ফিরল ভলিবল। ফেডারেশনের কার্যক্রম না থাকায় দায়িত্ব নিয়েই এই ম্যাচ আয়োজন করেছেন ভলিবলের সাবেক খেলোয়াড়রা, যেখানে সবুজ দলকে 2-1 ছেটে হারিয়েছে লাল দল। এদিকে নতুন করে অ্যাডহক কমিটি গঠন করে আবারও ফেডারেশনের কার্যক্রম চালু করার আহ্বান জানিয়েছেন সাবেক ও বর্তমান খেলোয়াড়রা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে ভলিবলের বর্তমান ও সাবেক খেলোয়াড়দের মিলন মেলা। প্রতি বছর ফেডারেশন থেকে বিজয় দিবস টুর্নামেন্ট আয়োজন করা হলেও এবার ছিল না কোনো আয়োজন, তাই বাধ্য হয়েই এগিয়ে আসেন সাবেকরা। ফেডারেশন সংস্কারের দাবি করে আসা খেলোয়াড়দের ব্যানারেই আয়োজিত হলো বিজয় দিবস প্রীতি ভলিবল ম্যাচ 2024। বিকেলে পায়রা উড়িয়ে ম্যাচের উদ্বোধন করেন জাতীয় দলের সাবেক ভলিবল খেলোয়াড় ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এহসানুল হক মিলন। এ সময় পুরনো দিনের স্মৃতি রোমন্থন করেন তিনি। বিগত সময়ে ভলিবল পিছিয়ে পড়লেও পরিবর্তিত বাংলাদেশে তা আবার এগিয়ে যাবে বলে প্রত্যাশা সাবেক এই ভলিবল খেলোয়াড়ের। 80 দশক আর 2024 আমরা যারা ছিলাম, আজকে আমাদের স্মৃতিচারণ হচ্ছে। আমরা একত্রেই খেলাধুলা করতে, এখানে ওয়াসেক, বুলু ভাই, জাহাঙ্গীর ভাই, নিখিল দা, মুন্না ভাই, আমরা একত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিম রিপ্রেজেন্ট করতাম, বিভিন্ন ক্লাব রিপ্রেজেন্ট করতাম, ন্যাশনাল টিম খেলতাম এবং আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম সেই সময়ে। আজকে এই পরিবেশে এসে আমার সেই স্মৃতিচারণ সত্যি মনোমুগ্ধকর পরিবেশ। বিগত 15টি বছর তেমন চর্চা হয়নি, এটাকে তেমনভাবে চেষ্টা করা হয়নি। এখন নতুন উদ্দীপনা নিয়ে নতুন বাংলাদেশে আমরা নতুনভাবে এটাকে গড়ে তুলবে, সেটাই আমার বিশ্বাস। মাঠে ভলিবল ফেরাতেই এমন আয়োজন হাতে নিয়েছে ভলিবলের সাবেক খেলোয়াড়রা। এমন মিলন মেলা প্রতি বছর আয়োজন করতে চান তারা। আগে কখনো ফেডারেশন, কখনো মিলন বাই সহ যারা আছেন তাদেরকে কখনো স্মরণ করে নাই, কিংবা তাদেরকে কিভাবে একত্রিত করতে হবে এই চেষ্টাটা কখনো করে নাই। 1978 সালের ভলিবল প্লেয়ারও এখানে জাতীয় দলের আছে, রানিং জাতীয় দলের প্লেয়ারও এখানে আছে। সো এই কম্বিনেশনটা আমরা অ্যাকচুয়ালি ধারাটা অব্যাহত রাখতে চাই। এদিকে মাঠে খেলা ফেরানোর তাগিদ দিয়েছেন জাতীয় দলের ভলিবল খেলোয়াড়রা। দীর্ঘদিন খেলা না থাকায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা। র্যাঙ্কিংয়েও পিছিয়ে যাচ্ছে বাংলাদেশ। আগের মতো ওরকম বডি ফিটনেস কারো ভেবে নাই, খেলা দেখেই বুঝতে পারছি কারো ভেবে। যত তাড়াতাড়ি খেলা ফিরে আসবে আমাদের ভলিবলের জন্য আরও ভালো হবে, নাহলে আমাদের জন্য ক্ষতি হচ্ছে বারবার। কি ইন্টারন্যাশনাল ম্যাচগুলো আমাদের খেলা হচ্ছে, না হলে র্যাঙ্ক আরও পিছিয়ে যাবে। আশাবাদী সবাই যে যারা আমার নতুন কমিটি আসছে, অ্যাডক কমিটি বা কমিটি আসবে, অবশ্যই দ্রুত আমাদের ক্যাম্পটা শুরু করার ন্যাশনাল টিম। লাল ও সবুজ দলে ভাগ হয়ে প্রীতি ম্যাচ খেলেন খেলোয়াড়রা, যেখানে সবুজ দলকে 2-1 সেটে হারিয়েছে লাল দল। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। সংযুক্ত আরব আমিরাতে চকরিয়া প্রবাসী স্পোর্টস একাডেমির উদ্যোগে শুরু হয়েছে গোল্ড কাপ টুর্নামেন্ট, যেখানে অংশ নিচ্ছে 6টি দল। কর্মব্যস্ততার মাঝেও প্রবাসীদের বিনোদনের জন্যই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে বলে জানান আয়োজকরা। সংযুক্ত আরব আমিরাত থেকে শিবলি আল সাদিকের রিপোর্ট।
সংযুক্ত আরব আমিরাতের আজমানে কক্সবাজারের চকরিয়া উপজেলার প্রবাসী বাংলাদেশিদের ক্রীড়া সংগঠন চকরিয়া প্রবাসী স্পোর্টস একাডেমির উদ্যোগে গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2024 শুরু হয়েছে। উদ্বোধনী দিনে টুর্নামেন্টের 6টি দলই মাঠে নামে। আজমানের হামিদিয়া পার্ক ফুটবল একাডেমিতে 3টি পৃথক মাঠে দলগুলো একে অপরের মুখোমুখি হয়। ডিসেম্বর মাস ব্যাপী বিশেষ দিনগুলোতে টুর্নামেন্টের গ্রুপ ম্যাচ, সেমিফাইনাল এবং ফাইনাল অনুষ্ঠিত হবে। বিজয়ের মাসে যে চকরিয়া প্রবাসী স্পোর্টস একাডেমি যে আয়োজনটা করেছে, আমি এবং আমার ওয়ার্কফোর্সের প্রত্যেক টিম মেম্বার ওদের কাছে ঋণী থাকবো। এই খেলা শুরু হওয়ার পরে নিজেদের মন হচ্ছে ঈদে আসছি। ইনশাল্লাহ আমরা ফাইনাল খেলবো। আমি গতবারে ফাইনাল হয়েছিলাম, আমি ফাইনাল শরীরটা ইনশাল্লাহ ধরা লাগবো। আমরা যদি একটা খেলাধুলা করি, অন্তত পক্ষে আমাদের প্রবাসীরা কিছুটা অন্তত পক্ষে আনন্দ উপভোগ করবে। টুর্নামেন্টের আয়োজকরা জানান, সারাদিন কর্মব্যস্ততায় পরিবার পরিজন থেকে দূরে থাকা প্রবাসী বাংলাদেশিদের বিনোদনের সুযোগ করে দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে খেলাধুলা প্রবাসীদের মানসিক অস্থিরতা দূর করার পাশাপাশি শৃঙ্খলা ফিরিয়ে আনতেও সহায়তা করে। চকরিয়া প্রবাসী যারা আছে এদেরকে নিয়ে এই খেলাটা আয়োজন করেছি। তারা অনেক কাজ নিয়ে ডিপ্রেশন থাকে, এই চিন্তামুক্ত থাকার জন্য এই খেলাধুলায় এদেরকে নিয়ে আসার চেষ্টা করছি। আগামী বছর আরো বড় পরিসরে চালিয়ে যাব ইনশাআল্লাহ। টুর্নামেন্টের 6 দলের মধ্যে বাংলাদেশ থেকে অভিবাসী হিসেবে প্রত্যাগত কিছু তারকা প্লেয়ারও খেলার সম্ভাবনা রয়েছে। এছাড়া চূড়ান্ত পর্বে বিদেশি প্লেয়ারদের খেলানোর নিয়মও রাখা হয়েছে। বিজয়ের মাসে আয়োজিত এই টুর্নামেন্ট বাংলাদেশের দর্শকরা উপভোগ করবে বলে আশা আয়োজকদের। শিবলাল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। মোটে 14 বছর বয়সে এশিয়ান ওপেন তাইকান্দো চ্যাম্পিয়নশিপের রৌপ্য জিতে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন বগুড়ার রুফাইদা আনসারিয়া। বাবার অনুপ্রেরণায় তাইকান্দোতে আসা রুফাইদা স্বপ্ন দেখেন অলিম্পিকে পদক জেতার, চান পৃষ্ঠপোষকতা। বগুড়া থেকে আব্দুল আওয়ালের রিপোর্ট। মার্শাল আর্টের কোরিয়ান ফর্মকে বলা হয় তাইকোয়ান্দো। মাত্র 14 বছর বয়সে তাইকোয়ান্দোর এশিয়ান ওপেন চ্যাম্পিয়নশিপে অংশ নিয়ে দেশকে রৌপ্য পদক এনে দিয়েছেন। বলছি বগুড়া দুপচাচিয়া উপজেলার ছোট্টগ্রাম ইসলামপুরের রুফাইদা আনসারিয়ার গল্প। ভিয়েতনামে 21 দেশের অংশগ্রহণে অনুষ্ঠিত এশিয়া ওপেন তাইকোয়ান্দো চ্যাম্পিয়নশিপে -52 কেজি ক্যাটাগরিতে রানার আপ হয়েছেন বগুড়ার এই মেয়ে। গত 6 ডিসেম্বর শুরু হওয়া টুর্নামেন্টে বাংলাদেশ তাইকোয়ান্দো ইউনিয়নের পক্ষে অংশ নিয়ে 4 দেশকে হারিয়ে ফাইনালে জায়গা করে নেন রুফাইদা। তবে ফাইনালে স্বাগতিক ভিয়েতনামের কাছে মাত্র 1 পয়েন্টে হেরে গিয়ে রানার আপ হয়েই সন্তুষ্ট থাকতে হয় তাকে। 8 বছর বয়সে বাবা লিয়াকত হোসেনের হাত ধরে শুরু হয় রুফাইদার তাইকোয়ান্দো শেখা। প্রতিদিন গ্রামের বাড়ি দুপচাচিয়া থেকে 40 কিলোমিটার পথ পাড়ি দিয়ে জেলার তাইকোয়ান্দো প্রশিক্ষক বাবা লিয়াকত হোসেনের সঙ্গে বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামে নিয়েছেন প্রশিক্ষণ। মাত্র 14 বছর বয়সে তাইকোয়ান্দোতে ব্ল্যাক বেল্ট সহ 2টি আন্তর্জাতিক স্বর্ণ পদকের সঙ্গে 15টি জাতীয় পদক পেয়েছেন রুফাইদা। বাবার অনুপ্রেরণায় অলিম্পিকে অংশ নিয়ে লাল সবুজের পতাকা বিশ্ব মানচিত্রে তুলে ধরার স্বপ্ন তার। আমি অলিম্পিকে গিয়ে খেলবো, বাইরের দেশে গিয়ে যেন বাংলাদেশের নাম উজ্জ্বল করতে পারি। আমার লাল সবুজের দেশের পতাকা যেন 2 হাতে নিয়ে উড়াইতে পারি, সেই দেশে যেন আমার দেশের পতাকাটা তুলে ধরতে পারি। বগুড়া জেলার মান উন্নয়ন করতে চাই, মেয়েদের ভালো প্রশিক্ষণ দিতে চাই, আর মেয়েরা যারা আছে, আমার স্টুডেন্ট যারা আছে, তারাও যেন অলিম্পিকে যাইতে পারে এই প্রত্যাশা করে। স্থানীয় খেলোয়াড় ও ক্রীড়া সংগঠকদের দাবি, সরকারিভাবে পৃষ্ঠপোষকতা পেলে ক্রিকেট ও ফুটবলের পাশাপাশি জেলা শহরগুলো থেকে অন্যান্য ডিসিপ্লিনেও ভালো খেলোয়াড় তৈরি হবে। রুফাইদা সে 21টি দেশের মধ্যে রানার্স আপ হয়ে এসেছে আমাদের আন্তর্জাতিক পর্যায়ে টাইকোয়ান্ডোতে। তো আমরা এটা নিয়ে খুবই গর্ববোধ করছি। ক্রিকেটকে সুবিধা দেয় বেশি, আমরা চাই যে টাইকোয়ান্ডোতেও সব ছেলে মেয়েদের বা প্রত্যেক উপজেলায় একটা করে সুযোগ সুবিধা দেওয়া হোক। তাদের আরও উন্নত প্রশিক্ষণের যদি ব্যবস্থা করে, তাহলে এবার রানার আপ হয়েছে, আমার বিশ্বাস যে তারা এর চাইতে বড় কিছু স্বর্ণপদক জিতে আসবে। রুফাইদা দুপচাচিয়া সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের 9ম শ্রেণীর শিক্ষার্থী। আব্দুল আওয়াল, সময় সংবাদ, বগুড়া।
হাওড়া অঞ্চলের তরুণদের মাদক ও মোবাইল আসক্তি সহ বিভিন্ন অপরাধ প্রবণতা থেকে দূরে রাখতে খেলাধুলায় আগ্রহী করতে বিশেষ উদ্যোগ নিয়েছেন প্রবাসী সংগঠন। এ লক্ষ্যে হবিগঞ্জের বানিয়াচংয়ে আয়োজন করা হয়েছে দিনব্যাপী ক্রিকেট টুর্নামেন্ট। বিতরণ করা হয়েছে ক্রিকেট ব্যাট, জার্সি, বল সহ খেলার বিভিন্ন সামগ্রী। এতে উৎফুল্ল হাওড়পাড়ের কিশোর ও তরুণরা। রাশেদ আহমেদ খানের তথ্য ও শাওন গোপের ছবি নিয়ে রিপোর্ট। হবিগঞ্জের হাওড়া অঞ্চল খ্যাত পৃথিবীর বৃহত্তম গ্রাম বানিয়াচং একসময় নিয়মিত আয়োজন করা হতো ফুটবল সহ বিভিন্ন খেলার, কিন্তু বর্তমানে খেলাধুলা নেই বললেই চলে। এতে তরুণরা জড়িয়ে পড়েছে মোবাইল আসক্তি, মাদক সেবন সহ নানা অপরাধে। তরুণ সমাজকে এ পথ থেকে ফেরাতে খেলার উদ্যোগ নেয় প্রবাসী সংগঠন। বুধবার সকালে পূর্ব পোখরা আহমপুর মাঠে দিনব্যাপী ক্রিকেট টুর্নামেন্টে অংশ নেয় 8টি দল। খেলাটি গ্রামাঞ্চলের শত শত দর্শক উপভোগ করেন। প্রতি বছরই যাতে এই ধরনের আয়োজন হয়, ইভেন্ট হয়, আমরা যাতে আনন্দ মুহূর্তগুলো কাটাই। ফোনে এবং বিভিন্ন ধরনের অন্যান্য আরো অনেক অন্যায় কাজের সাথে জড়িত, এইসব থেকে একমাত্র একটাই অবলম্বন যে পথ, যেটা হচ্ছে খেলাধুলা। সহজলভ্যতায় মাদকাসক্ত সহ বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ছে এই এলাকার তরুণরা। তাই তো তাদের গঠনমূলক কাজ ও খেলাধুলার সঙ্গে জড়িত রাখতে নিয়মিত এ ধরনের আয়োজনের অঙ্গীকার আয়োজকদের। যুব সমাজের কে বিভিন্ন জিনিসের হাত থেকে, বিভিন্ন খারাপ জিনিস সমাজের মধ্যে আছে, এগুলোর হাত থেকে যাতে কিছুটা হলেও আমি সহযোগিতা করতে পারি, কিছুটা হলেও ফিরে নেওয়া যায়, খেলাধুলার দিকে মনোযোগ দেওয়া যায়, এই জন্যই আমার এই উদ্যোগ। আমি মনে করি খেলা প্রত্যেক এলাকায় হওয়া উচিত, কারণ এই খেলাধুলা আমাদেরকে অনেক অপরাধ, আমাদেরকে নেশা থেকে দূরে রাখে। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয় রামগঞ্জ একাদশ ও রানার্স আপ হয় শ্যামপুর একাদশ। সময় সংবাদ, হবিগঞ্জ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। শেখ হাসিনা সরকারের শেষ 6 বছরে পাঠ্য বই ছাপাতে 1,500 কোটি টাকা লুটপাট। শ্বেতপত্রে আসেনি দুর্নীতির ছিটে ফোটাও, ব্যস্ততা শেষে তদন্তের আশ্বাস এনসিটিবির। আমদানি মূল্যের 5 গুণ পর্যন্ত বেশি দামে কীটনাশক বিক্রিতে চড়া শাকসবজির বাজার। কৃষক ও ভোক্তাকে জিম্মি করে ব্যবসা করছেন আমদানিকারকরা, বলছেন কৃষি অর্থনীতিবিদরা। নদীর পাশের ভাটা থেকে মাটি ইট পরিবহনে কাটা হলো বেড়িবাঁধ। রাস্তা হারিয়ে বিপাকে বাসিন্দারা। অভিযোগের তীর টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের 2 নেতার বিরুদ্ধে। এই ছিল ভোরের সময়। সঙ্গে থাকুন সময়ের।